ধরেন সংসদে আজকে যে আইনগুলো করছে, যে অধ্যাদেশগুলো করছে বা যেগুলো করছে না, সেগুলো আজকেই চিরদিনের মতো বিএনপি পার পেয়ে যাবে না করলে। যদি এগুলো না করার কারণে বিএনপির যে জনগণের কাছে ওয়াদা, তার যে ইস্তেহার, সেই ইস্তেহারের সাথে যদি ভায়োলেশন হয় বা লঙ্ঘন হয়, বিএনপি পার পেয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু আগেই একটা উদাহরণ দিই, যেমন স্থানীয় সরকার নিয়ে 3 দিন ধরে এনসিপির এক নেতা টকশোতে, আমি নাম বলছি না, আমার সাথে একদম কাঁচা মিশা কথা বলছে। যে বলছে কি, বিএনপি আইনটা পাশ করছে এমন ভাবে যে বিএনপি চাইলেই যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে, হ্যাঁ, তার দলের নির্বাচিত প্রতিনিধিকে চাইলেই বাদ দিয়ে দিতে পারবে ইচ্ছা মতো। অথচ আজকে খবরে দেখা গেল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকেই হবে না। যেই নির্বাচনে দলীয় লোকই থাকবে না, সেখানে সে চাইলেই কিভাবে নিজের দলের লোককে বাদ দিয়ে দিতে পারে? তাইলে এই যে এরকম কাঁচা কাঁচা মিথ্যা কথা বলা হচ্ছে, এর কারণে বিএনপি যে সমস্ত জায়গায় রিয়েলি প্রবলেম করতেছে, রিয়েলি যে সমস্ত জায়গায় বিএনপি কে ক্রিটিক করা দরকার, সেখানে আমরা ক্রিটিক করতে পারছি না। এখন আসেন সংসদ সচিবালয় প্রতিষ্ঠার কথা। সংসদ সচিবালয় প্রতিষ্ঠা বা বিচার বিভাগের স্বাধীনতা, এই বিচার বিভাগের স্বাধীনতার সাথে পুরা জুডিশিয়াল প্রক্রিয়াকে স্বাধীন করা বা তার মতো করে সংস্কার করার এজেন্ডা বিএনপির আছে। বিএনপি এনজিও সরকার, এনসিপি এবং জামাতের রাজনীতি করে না, আনফরচুনেটলি। ফলে বিএনপি তার ইস্তেহার অনুযায়ী যেভাবে অঙ্গীকার করেছে, সে সেভাবে তার সুবিধা মতো করবে, জনগণ এটার জন্য তাকে ধরবে। কিন্তু বিগত সরকারের, অনির্বাচিত সরকারের অধ্যাদেশ বা কোনো আদেশ নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। ওকে রনি, আমি একটা দুইটা ব্যাপারে আপনার সাথে একটু কথা বলি। যেমন আপনি প্রথমে আমাকে অভিযুক্ত করলেন যে আমি ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি হয়ে গেছে আমার বক্তব্যে। আমি এই বক্তব্যটার ক্ষেত্রে আপনার আরেকটু কাইন্ড কনসিডারেশন আবিষ্কার করি, মানে আশা করি আর কি। কেন আমি ফ্যাক্টের কথা বলতেছি, যে আমি কিন্তু আপনার সাথে 100% একমত যে ওই সরকারের আদেশ অধ্যাদেশ যে প্রেসিডেন্টের নামে যেটা আসছে সেটা মানতে সে বাধ্য না। আমি মানার বাধ্যের দিকে আমি প্রশ্নই করি নাই। আমি শুধু প্রশ্ন করছি যে মানে বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজহার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট উনার করা, কারণ সেই সময় তিনি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বৈশা উপরের কথা তিনি অনেক কিছু বলছেন, এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দেয়া কেমনে কথা রাখে না। কেন আমি ভয়টা পাইছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা কইরা দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করে বলছেন এটা আমরা আইসা করবো। 5 বছরে কিন্তু করেন নাই, 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে আক্ষরিক করতে হাইকোর্ট দেখাচ্ছেন। এবং আমাদের দুঃখ জনাব রেজাউল করিম রনি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি, সেইটার তিনি শুধু সাফাই গাচ্ছেন না, আমি নাকি ন্যারেটিভ বলতেছি এটা বলতেছেন আপনি। এটা আবার বলি, 3 লক্ষ বার বিএনপি যে দাবি জানাইছে এবং আমরা নিজেরা প্রত্যেকে যে দাবির সাথে একমত, সেই দাবি যদি বিএনপি পূরণ না করে, এর খেসারত বিএনপি কে দিতে হবে। পূরণ করবে না তো, করে নাই পূরণ না করলে জনগণ তাকে ক্ষমতায় আনবে না। আপনার জন্য তো সংসদের আইন আপনি মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন এটার মধ্যে? আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন? আপনি এইটার সাথে আপনার ফিলোসফিক্যাল প্রবলেম কি? ফিলোসফিক্যাল প্রবলেমটা হলো এখানে আমার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কারণ অন্যান্য যে আইনি ব্যাপারগুলো আছে এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই। এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই। হ্যাঁ, আমি আপনাকে বলি, এখানে আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেন, আইনমন্ত্রী এটা জাস্টিফিকেশন কি দিচ্ছে? তারা কি বলতেছে যে এটা চিরদিনের মতো অফ হয়ে গেছে এবং জীবনে আমরা এটা করব না? আমার প্রশ্নই এটা না, আপনি ভবিষ্যতে করবেন, এখন করতেছেন না কেন সেটা আমারে বলেন। ভবিষ্যতে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সবই ঠিক আছে। এখন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? যুক্তিটা এখন এটা এফোর্ড করার মতো অবস্থা নাই সরকারের। আপনি যেটাকে আপনি এফোর্ড করা অবস্থা বলতেছেন, খুবই ভালো যুক্তি দিচ্ছেন রেজাউল করিম রনি, বরাবরের মতোই। এই জিনিসগুলি কি সচিবালয় করার জন্য ইট কাঠ পাথর বা বাজেটের যে প্রশ্ন, তো আপনি তাহলে আর কি এফোর্ট, আর কি টোটাল আমি বুঝতে দিছি, ইট কাঠ পাথর বাদে ফিলোসফিক্যালি কি এফোর্ট করতে সমস্যা? তারেক সাহেবের কিছু নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে।
না, নিজস্ব বিচারক নিয়োগ দিতে হবে কেন? আর কি তাহলে এফোর্ট বিচারক- কি আরেকটা কি এফোর্ট? আসাদ ভাই ছাত্রদের কাউরে নিয়োগ দিবে? কি করবে আসলে? আসাদ ভাই কাকে নিয়োগ দিবে বা না, তাহলে তারেক রহমান তার বিচারক নিয়োগ এফোর্ডেবিলিটির দিতে হবে কেন? প্রশ্নটা কোত্থেকে আসে সেটা একটু বলেন না ভাই, আমি এটা বুঝতে চেষ্টা আপনার করছি। এখানে ন্যারেটিভটা হলো এটা এখনই তো সলভ হয়ে যায় না, এটা নিয়ে আলাপ সলভ আলোচনা হইছে, হোক, সংসদে আপনি এটা বিরোধী দল করেন আছে, নাই, আপনি এটা করেন নাই, হ্যাঁ। সলভ করেন নাই। আপনি প্রশ্ন তুলেন। এটা বিএনপির মতো করে করবে। বিএনপির ইস্তেহারে কি বিচার বিভাগ নিয়ে প্রস্তাবনা নাই? বিএনপি এটা ইউনূস সরকারের প্রস্তাবনা মোতাবেক করবে না। বিএনপির ইস্তেহার মোতাবেক বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তা করবে। পার্থক্য হলো এটা, পার্থক্য হলো প্রক্রিয়ার। আপনি মনে করছেন যে ডক্টর ইউনূস এবং এনসিপি জামাতের এই যে অধ্যাদেশের মধ্য দিয়ে বিচার বিভাগ আলাদা সচিবালয় করার যে প্রক্রিয়া, এইটা হইলেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। বিএনপি সেটা মনে করে না। বিএনপি কি মনে করে? বিচার বিভাগের স্বাধীনতা বিএনপির সাথে চায়, বিএনপি একমত। আপনি নিজে বলেছেন 3 লক্ষ বার বিএনপি নিজে এই দাবি তুলেছে, এবং সেই দাবির সপক্ষে বিএনপি ইস্তেহারে স্পষ্টভাবে তার যে ইস্তেহার, হ্যাঁ আমার হাতেই আছে, তার যে ইস্তেহারের মধ্যে দেখেন বিচার বিভাগ নিয়ে তার লম্বা প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনা দেখে মানুষ তো তাকে ভোট দিছে। এইবার সেই অনুযায়ী সে যদি কাজ না করে, মানুষ তাকে ছুড়ে ফেলে দিবে। সিম্পল অ্যাজ ইট ইজ। না রেজাল্ট করিম রনি, ভবিষ্যতে করবে বইলা এখন না করাটা কি যৌক্তিক? যে কাজ আমি ভবিষ্যতে করব না করা না তো, মানে প্রক্রিয়া নিয়ে আমি একটু আমার প্রক্রিয়া, আমি একটু প্রশ্নটা করি। আমি জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়ায় করব। Fantastic. আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। জামাত এতে করে যদি জামাত এনসিপির প্রক্রিয়াটার মধ্যে সমস্যাটা কি সেটা আমি বুঝতে চাইতেছি। কেন আমি সেটা বলতেছি, আমি হ্যাঁ। স্পেসিফিক বিচার বিভাগটা নিয়ে প্রশ্ন করতেছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রশ্ন আপনারা আলাদা আলাদা করে করব। সমস্যাটাকে আমি কেন বুঝতে চাইতেছি, এই জিনিসটা কিন্তু আজকের না, আমি আবার বলি, মাজদার হোসেনের বিচার বিভাগ আলাদা করার রায় দেওয়া হয়েছিল 1998 সালে। আওয়ামী লীগ সরকার এটা 3 বছর এই সেই করে এটা করে নাই। পুরা সুপ্রিম কোর্টের রায় কিন্তু 12 দফা নির্দেশনা, জাস্টিস মোস্তফা কামাল তার ব্রাদাররা বসে এই রায় দিছে কিন্তু 98 12 ডিসেম্বর আর সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। এই 98 সময় আওয়ামী লীগ আরো 3 বছর কম ছিল, এটা করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হিসেবে এটা করতে চাইছিল। ওইটার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য আলাদা মানে সচিবালয় হবে, কারণ সচিবালয় না হইলে এই কাজগুলি করা সম্ভব না। আসাদুজ্জামান ভাইয়ের কাছেই রয়ে যাবে, মানে সকল বিচারকের পদোন্নতি, আয় টায় সবকিছু রয়ে যাবে। তো এইটা বিএনপির এই আলোচনাটা সমস্যাটা কোথায়, যেটা ভবিষ্যতে গিয়ে করতে হবে, ওইটা যদি একটু বলতেন রনি। দেখেন, বিগত যে সরকারটা গেল, সেই সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল। সেই সরকারে ভিতরে ডিপ স্টেটের আলাপ সরকারে যারা দায়িত্ব ছিল তারা নিজেরাই তুলেছে। ফলে সেই এখন আজকে দেখবেন যেই বুদ্ধিজীবীরা, যেই এনজিও লর্ডসরা সবসময় আওয়ামী পন্থী হিসাবে দায়িত্ব পালন করেছে, কণ্ঠরেজ করেছে, আজকে প্রত্যেকেই জামাত এনসিপির টোনে কথা বলছে, সংস্কার, আইনের শাসন, হ্যাঁ, এবং এই অধ্যাদেশগুলো না মানলে কি এদের হেদায়েত হইছে, অসুবিধা কি এদের হেদায়েত হইছে, হেদায়েত কতখানি হইছে এই বলতেছি, হেদায়েত কত সুন্দর হইছে বুঝবেন। হ্যাঁ, এগুলো না মানলে কি হবে? না মানলে বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে যাবে। এইবার বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি আইসা করলো কি সংসদে, হ্যাঁ, বিগত সরকারের আমলের যে রায়টা, সেই আওয়ামী লীগের আপনার রাজনীতি করা নিষিদ্ধের রায়টা, সেটা বহাল রাখলে। এখন জামাতের সমস্যা হলো কি, জামাত বলতেছে, এখন জামাত গণতান্ত্রিক দল, সে বলতেছে সব দলের সে রাজনৈতিক অধিকার চায়, এবং এই নিষিদ্ধের ব্যাপারে জামাতের বিভিন্ন এমপি পদপ্রার্থী অলরেডি বক্তব্য দিচ্ছে। তো ফলে এই রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন বা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই স্ট্যান্ডের মধ্যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এবং ষড়যন্ত্রের যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার বাইরে বিএনপির কাছে মূল গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে সে যেটা কমিট করছে সেইটা। এখানে এনসিপি এগুলোর চেয়ে এই যে ইস্তেহারে সুশাসন, জাতি গঠন, আইনের শাসন, হ্যাঁ, আইনের ইস্তেহারের চ্যাপ্টার আমি একদম ধৈরা ধৈরা বলতেছি আপনাকে, প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেখানে ইশতিয়ারটা আমি মোটামুটি পড়ছি। আপনি যে জায়গা থেকে, আমি শেষ করি খালেদ ভাই, আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন, এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন, এটা একটা আনরিজনেবল কোশ্চেন, যা রিজনিং হচ্ছে না। কারণ হইলো আপনি ধরেই নিচ্ছেন এনসিপি, জামাত এবং এনজিও সরকার যেই প্রস্তাবনার আলোকে বিচার বিভাগের স্বাধীনতা বা যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করবে বলে মনে করছিল, বিএনপি তাই মনে করতে হবে, না হলে বিএনপি আমি এটা মনে করতেছি না রনি। আমি আপনার কাছে যখন ফিরে আসবো
তখন এই যে আমি বলি তখন হ্যাঁ, আপনি- না, না, বিচার আপনি বিভাগে আমি- বলেন আচ্ছা, আচ্ছা, বলেন ওকে, একটু ওকে, একটু হ্যাঁ। একটু ডক্টর মুজাহিদ আমরা একটু শুনবো, আপনি বললেন, আমি খালি প্রশ্নটা করে রাখি। আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে ওই কি ঐক্যমত্য সংস্কার কমিশন মিলা যা করছে সেইগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে ওইটা আমার একটু বুঝাই দেন। আর আমার আরেকটা আমি অনুরোধ বলি, আছে, খালেদ না, না, ভাই, আপনি পরে এই যে মানে মাননীয় এইটা আমি আগে মুসলমানদের প্রশ্ন কথা করে BNP বলছে। রাখলাম, আগে প্রশ্ন ওকে। করে রাখলাম। আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যে এগুলি কোনো সেন্স মেক করে কিনা, কেমনে করে সেটা আপনি আমার জি, জি। একটু বুঝাই দেন। আমি একটু ডক্টর মুজাহিদের কাছে যাই। ডক্টর মুজাহিদ, আজকে একটা জিনিস খেয়াল লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই এই বিষয়ে বলতে পারেন, কিন্তু আপনি যেহেতু সংসদ সদস্য, আপনাকে আমি একটু আজকে যে জিনিসটা আমি খেয়াল করলাম যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এই বিলের উপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে জানিয়েছেন। আমরা জানতে চাই, আমি সংসদ ফলো করি, আমরা জানতে চাই যে আপনাদের এই অবস্থান কি আসলে জামায়াতে ইসলামীর থেকে ভিন্নতর একটা অবস্থান, নাকি এইটা আপনারা আসলে ততটা সচেতন হয়ে এটা নেন নাই, নাকি মানে আপনাদের অবস্থানটার মধ্যে থেকে ভবিষ্যতে জামায়াতের জোটকে ছেড়ে নতুনভাবে এককভাবে বা অন্য কোনো জোটের সাথে যাওয়ার একটা নির্দেশনা আমরা দেখতে পেলাম? ডক্টর আতিক মুজাহিদ। ধন্যবাদ আপনার চমৎকার ঠিকানায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একটু জাস্ট রনি ভাইকে রেসপন্ড করে নেই। রনি ভাই খুব চমৎকার করে বিএনপির যে কথাগুলো মনে বলতে চায় না সেগুলো বলে দিয়েছে। তো ওনাদের আমার কাছে ভেরি ইন্টারেস্টিং কিছু বিষয় লাগলো। আমাদের যে ভাইয়ের কথা বললো আপনি, রুহুল কুদ্দুস কাজল সাহেবের একটা জাস্ট সাপ্লিমেন্ট করে আপনার কথার সাথে, উনি 1 ডিসেম্বর 2025 সালে যখন এটা সচিবালয়টা ঘোষণা হয়, তখন উনি আমাদের প্রধান জাস্টিস ছিলেন রিফাত সাহেব, এবং আমাদের তখন তৎকালীন আইন উপদেষ্টাকে উনি ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং করেছে, ভেরি ইন্টারেস্টিং মানে। এবং ওনার কিন্তু পজিশন ছিল ওই সময় হচ্ছে যে চেয়ারম্যান বার কাউন্সিলের, তখন তৎকালীন উনি সম্পাদক এবং চেয়ারম্যান, এবং উনি বিএনপির, আপনারা সবাই জানেন কোন পজিশনে আছেন। ওটা বিএনপির অবস্থান যে চেঞ্জ হয়, তার রনি ভাই বলতে চেঞ্জ হয় না, কনসিস্টেন্স থাকে। তার একটা উদাহরণ হচ্ছে উনি গতকাল 8 এপ্রিল বলেছেন যে উনি এটা, যেহেতু অ্যাটর্নি জেনারেল, উনি এখন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, কিন্তু গভর্নমেন্ট অ্যাটর্নি জেনারেল। আমি এটা খুব কোশ্চেনজনক জিনিস, অ্যাটর্নি জেনারেল একটা রাষ্ট্রীয় পজিশন। উনি বলতেছেন যে চ্যালেঞ্জ করবেন কোর্টে যে রায়টা হয়েছে সচিবালয়ের যেন না হয়, বা সেপারেশন অফ যেটা বলতেছেন যে সেই জিনিসটা না হয়। এটা খুবই আজব এবং কষ্টদায়ক বাংলাদেশের জন্য। এবং আমি পড়ে দেখলাম, ভাই তো খুবই ইস্তেহার খুব ভালোবাসতেছেন, ইস্তেহারটা আমিও একটু হালকা পাতলা পড়েছি। সেই ইস্তেহারে আমি দেখলাম যে ওনারা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্টিসের ন্যায়পরায়ণতা নিতে চান, এবং উনি বলতেছেন যে সুশাসন, ইটস কল গুড গভর্নেন্স শব্দটা একটা আছে টার্মিনোলজিতে। গুড গভর্নেন্স কিভাবে সম্ভব জাস্টিসকে ইনশিওর করা ছাড়া, এবং সেটাকে যদি দলীয়করণ ভাবে যদি বিচারপতি নিয়োগ দিয়ে কিভাবে সম্ভব, এবং যে ধারাটা দিয়ে বিচারপতি নিয়োগ করা হয় আমাদের কনস্টিটিউশনে। না, কিন্তু ডক্টর মুজাহিদ আপনি অনুমতি দিলে একটা কথা বলি। জিনিসটা হইল রেজাউল করিম রনি কিন্তু ইশতেহারের বক্তব্যের সাথে বিচার বিভাগের আলাদা স্বাধীন অবস্থানের ব্যাপারে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন দেখছেন না, আমিও কিন্তু দেখতেছি না। বিএনপির অবস্থান ঠিকই আছে, বিএনপি শুধু বলতেছে আমরা এই প্রক্রিয়ায় করব না। আসাদুজ্জামান সাহেব বলতেছেন যে তোমরা যেভাবে ড্রাফটটা করছো সেই ড্রাফটটা ফল্টি, এইটা সংবিধানে আমরা করার ক্ষেত্রে আমরা সব কিছুই বিচার বিভাগকে আমরা কি বলে এটাকে, বিচার বিভাগকে আমরা ক্ষমতায়িত করব, বিচার বিভাগকে আলাদা করব, বিচার বিভাগ যাতে একক সব কিছু করব, কিন্তু ওর ড্রাফটে আমি করব না। এইখানে হচ্ছে তফাৎ। এখন আপনারা কি মানে ফলটা চান, নাকি প্রক্রিয়াটা চান, ডেস্টিনেশন চান, নাকি হচ্ছে যাত্রাপথটা চান? আমার কাছে ভেরি ইন্টারেস্টিং, আমরা যারা রাষ্ট্রের মিনিমাম জ্ঞান রাখি তারা জানি যে রাষ্ট্রের সিস্টেমগুলোতে রাষ্ট্রে কিছু প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলো হলো অ্যাবাভ গভর্নমেন্ট। এটা শুধু গভর্নমেন্ট একটা যে কোনো সময় আসবে চলে যাবে, কিন্তু ইনস্টিটিউশন রাষ্ট্রের সাথে জড়িত।
এবং ওনারা রাষ্ট্র মেরামতের সবাই কথা বলে। মানে কি, ইনস্টিটিউশন গুলো শক্তিশালী করলে আপনি সরকার দল থাকেন আর বেসরকারি দল থাকেন, আপনি রাষ্ট্রের সিস্টেমটা ডেভেলপ থাকবে। এখন বিএনপি কনসিস্টেন্স থাকলো না, তার পার্টির মতো করে রাষ্ট্র চালিত, তাহলে পার্টির স্টেট হয়ে গেল। জনগণের স্টেট আর পার্টির স্টেটের মধ্যে ডিফারেন্সিয়েট সেটা অনেক সময় করার সুযোগ থাকে না। ওনারা যে জায়গাটা বলতেছে যে ওনাদের যে কনসিস্টেন্সি, সেটা হচ্ছে পার্টির এজেন্ডার কনসিস্টেন্সি। পার্টির এজেন্ডার কনসিস্টেন্সি যেটা হলো, সেটা রাষ্ট্র একটা অপ্রেসিভ লেভেলে যায়, যেটা অটোক্রেটিক লেভেলে যায়, যেটা হাসিনা তন্ত্র স্টাইলে চলে যায়। তাহলে আমরাও যদি ওইরকম ম্যানিফেস্টো দিয়ে একটা ফেসিবাদ তন্ত্রের দিকে যাই, তাহলে রাষ্ট্রের জায়গাটা রিফর্ম স্টেটের জায়গা থাকে না। তো অ্যাবসলিউটলি, সেই জায়গা থেকেই অ্যাবসলিউটলি সেই জায়গা থেকেই আমাদের কোশ্চেনের জায়গাটা হচ্ছে, এটা কোনো এনসিপি, জামাত বা এনজিও বা এই সব দোষ ইন্টারিম গভর্নমেন্টের, এই জিনিসটাও খুবই একটা রং কোশ্চেন। এনসিপির জায়গা না, এটা হচ্ছে জনগণের একটা চাহিদা। এটা যদি খুব প্রয়োজন মনে করেন, তাহলে আপনি এটা জনগণের ব্যাপারে ছেড়ে দিতে পারেন যে আসলে জনগণ চায় কিনা, সেটা একটা কিন্তু প্রসিডিউর আছে। এটা কিন্তু আর্গুমেন্ট, এটা আমাদের কিন্তু আক্তার হোসেন উঠিয়েছিল। যদি আপনি মনে করেন যে এটা জনগণ বিরোধী বা এই লটা ঠিক হয় নাই, অধ্যাদেশটা ঠিক হয় নাই, জাস্টিফাই করার জন্য তো আপনি জনরাই নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস তর্কের না, খাতিরে ডক্টর মুজাহিদ, মানতাম, ডক্টর যদি মুজাহিদ, আপনার হ্যাঁ, কথায় আসার আগে আমি শুধু আমার 2 পয়সা একটু দিয়ে রাখি। জিনিসটা হইলো যে আপনি কিন্তু ঠিকই বলতেছেন যে একজন অ্যাডভোকেট জেনারেল বা একজন অ্যাটর্নি জেনারেল কিন্তু একটা সরকারের বা একটা গোষ্ঠীর অ্যাটর্নি জেনারেল না, তিনি একটা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। আপনি ইন্টারেস্টিং জিনিসটা দেখেন, আমরা এর আগে যে সরকারটা পাইছি, আপনি বলতেছেন সবকিছু ইন্টারিমের দিকে যাইতেছেন, সেই সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা বিচার বিভাগের জন্য আলাদা কি বলে বিল্ডিং করার জন্য বা সচিবালয় করার জন্য আলাদা একটা আইন করতেছেন। সেই আইনটা করার সময় তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সেই আইনটার করার সময় রাখেন নাই তো, যেটা অ্যাবসার্ড। কেন আমি আপনাকে বলি, সংসদ নাই, এটার মধ্যে আপনি আলোচনা করতে হবে, এটার মধ্যে আলোচনা করতে হবে, কিন্তু এটা কিন্তু একদম একটা জিনিস আপনি খালি একটা বিল্ডিং কালকে তুলে দিলেন এটা ঠিক হয়ে গেল, এটা এরকম না কিন্তু জিনিসটা। উনারা কিন্তু কারো সঙ্গে ব্যাপারটা আলোচনা দেন নাই। আমি শেষ করি, আপনি তাহলে সুবিধা হবে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি কিছু বিষয় অন প্রিন্সিপাল ঠিক করতে হয় রাষ্ট্রের, যে আমরা রাষ্ট্রের এই জিনিসগুলোকে এইরকম দেখতে চাই। দেন আপনি পার্লামেন্টে ডিসকাস করতে চান, জিনিসটা কিছু তো আপনি সংশোধন আকারে আনতে পারেন। আপনারা তো খুব সংশোধন পছন্দ করেন, সংস্কার পছন্দ করে না, আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলে। তাহলে আপনি বিলটাকে বাতিল না করে আপনি বলতে পারতেন যেটা আমরা সংশোধন আকারে হাজির করতে পারতাম, ডিবেট করতে পারতাম। আপনি তো পুরোটাই বাদ দিয়ে দিচ্ছেন বিষয়টাকে। তাহলে আপনার যদি সদিচ্ছা থাকতো যে বাংলাদেশের স্টেট সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমটাকে, সেটা আমরা জনগণের জন্য এবং সবার জন্য করতে চাই, এবং এটা কল্যাণ রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। আমি বুঝি না যে এমন কি সমস্যা যেটা আপনি বিগিনিং করেছেন যে এইটা বাতিল করলে বিএনপির খুব বেশি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। আমার ইস্যুটা হলো এই জুডিশিয়ারির সাথে অনেক কিছু জড়িত। কেন আমি বলি, আপনার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই জুডিশিয়ারির বিচারপতিরা এক সময় কিন্তু প্রধান বিচারপতিরা হয়ে আমাদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, সামনে যেটা আপনি তত্ত্বাবধায়ক সরকার রেজিস্ট্রেবল হবে। সুতরাং এই প্রসেসটাই যদি ঠিক না থাকে, তাহলে বাংলাদেশ শুধু জুডিশিয়ারি সমস্যা হবে না, পাওয়ার ট্রানজিশনের সমস্যা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে জাস্টিস সিস্টেমটা ইনশিওর করাটা খুব জরুরি এবং সেপারেট, ইন্ডিপেন্ডেন্ট, এবং এটাকে একটা নিউট্রাল জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দেখা দরকার, দলীয় প্রতিষ্ঠান হিসেবে দেখার দরকার নাই, এবং এই মেন্টালিটি থাকা উচিত না। সেটা ডিবেট হতে পারে, যেভাবে হোক, যে ফরম্যাটে হোক, সেটা হতে পারতো, কিন্তু একবারে বাতিল করে দিয়ে আপনি সদিচ্ছা প্রমাণ করতেছেন, সেটা আমরা কোনোভাবে, হ্যাঁ কোনো ফল্ট থাকতে পারে, আমরা ইট ডাজন্ট মিন যে আপনি একটা আপনাদের ইন্টিম গভর্নমেন্ট খারাপ কাজ করছে, আপনি ওইটাকে জাস্টিফাই করে আমরা খারাপ কাজ করবো। দ্যাট শুড নট বি দ্য এক্সাম্পলটা হওয়ার কথা ছিল ওকে, যেগুলো সমস্যা ছিল সেগুলো ডিবেট করে আপনারা আরো ফার্দার করতে পারতাম, কিন্তু আমরা আপগ্রেডের দিকে না গিয়ে আমরা ব্যাকডেটের দিকে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমার কাছে কোশ্চেনেবল। 2 নম্বর, আপনার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। আমি একটু জনাব রনি আপনাকে বলে রাখি, ডক্টর মুজাহিদের এই আর্গুমেন্টের সাথে আমি একমত যে আপনারা চাইলে ব্যাপারটা রাইখা বিএনপি সংস্কার করতে পারতো কিনা। আপনি এটা মনে রাখেন, আমার যদি এখন এই প্রশ্নের উত্তরটা ডক্টর মুজাহিদের কাছে আমি যে প্রশ্নটা করছিলাম এইটার উত্তরটা যদি দেন আতিক মুজাহিদ, আমরা প্রশ্ন করছিলাম যে জামুকা এবং মুক্তিযুদ্ধে জামাত ইসলামীর। আচ্ছা, আপনার যেটা ইস্যু ছিল যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে একটা অধ্যাদেশ গত ইন্টারিম সময়ে করা হয়েছিল, সেটা মূলত এটা 1 সালেও হয়েছিল বিএনপি সময়ের আমলে, তখন নামগুলো উল্লেখ করা ছিল না। এরপরে 22 সালে এসে এটা নামগুলো অ্যাড করে শেখ হাসিনা, এবং ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হলো ওনারা মুজিব বাহিনীকে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে, মানে সবাই গণহারে মুজিব বাহিনী যারা ছিল সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে কাউন্ট করা হতো আর কি। তো এই সংখ্যাটাকে রিফাইন করে ইন্টারিম গভর্নমেন্ট তৎকালীন জামাত ইসলাম, নিজামী ইসলাম এবং অন্যান্য পার্টিগুলোকে যারা সহযোগী হিসেবে ছিল তাদেরকে অ্যাড্রেস করেছে যে তাদের রাজনৈতিক অবস্থানটা ডেফিনেটলি তো বাংলাদেশের
তৎকালীন অবস্থানে কিন্তু বিরোধিতা ছিল। এনসিপি জায়গা থেকে এনসিপি যেমন 47-কে ধারণ করে, এনসিপি 71-কেও ধারণ করে, এনসিপি 24-কে ধারণ করে, সে জায়গা থেকে এনসিপি বলেছে যে আমরা এই সংজ্ঞায়নের ব্যাপারে আমাদের কোনো ধরনের আপত্তি নাই। দ্যাটস ভেরি ক্লিন। হিস্টোরিক্যাল পজিশনের ক্ষেত্রে এনসিপির পজিশন ভেরি ক্লিন। আমরা তিনটাকে ধারণ করে একটা মধ্যম ধারা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা সাম্য মানবিক মর্যাদা এবং এই অঞ্চলের মানুষের মূল্যবোধ এবং বহু কালচার, বহু সংস্কৃতি, যা আমরা অনেক সময় সিভিলাইজেশনাল স্টেট বলি, সেই বাংলাদেশকেই মূলত এনসিপি ধারণ করে। সেই জায়গা থেকে এনসিপি তার অবস্থান ক্লিয়ার করেছে। এখানে জোটের ভবিষ্যৎ কোন দিকে যাবে এই ধরনের অবস্থান না, আমাদের বিভিন্ন ইস্যুর ব্যাপারে আমাদের অবস্থান ভেরি ক্লিয়ার। এইখানে জামাতে ইসলামের সাথে আপনাদের অবস্থানের যে তফাৎটা দেখা যেতেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞায়ন নির্ধারণ করে যে কারা মুক্তিযোদ্ধা হবেন এবং কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল, সেই কাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল সেটার মধ্যে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী এবং নেজাম ইসলামের নাম আছে। জামাত ইসলামী এটার প্রতিবাদ করতেছিল। আপনারা বলতেছেন যে এই ব্যাপারে আপনারা প্রতিবাদ করবেন না এবং আপনাদের আপত্তি নাই। যাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বলে আপনারা মেনে নিতেছেন, তাদের সাথে আপনারা আবার জোট করতেছেন এবং আপনারা বলতেছেন আপনারা 71-কে ধারণ করেন। এইটা বহুমুখী স্ববিরোধিতা কিনা জনাব আতিক মুজাহিদ? ভেরি ইন্টারেস্টিং। আপনার শব্দটা আছে তৎকালীন, কেন আপনারা এটা বাংলাদেশ জামাত ইসলাম, বর্তমানকালীন জামাত ইসলামী, বর্তমানকালীন জামাত ইসলামী যে তফাৎ নাই, তাহলে তো তৎকালীন জামাত ইসলামীর ইয়াটা জামাত ইসলামী মেনে নিত। লেট মি ফিনিশ। ওখানে স্পষ্ট, এখন আপনি সেই দিন দেখেছেন পার্লামেন্টে যখন শাহে আলম সাহেব বক্তব্য দিচ্ছিলেন যে বিরোধী দলে কোনো ধরনের মুক্তিযোদ্ধা নাই, তখন কিন্তু স্পষ্টভাবে আমাদের বীর মুক্তিযোদ্ধা উনি বলেছেন কি যে আমাদের জামাত ইসলামের রানিং এমপিদের মধ্যে স্পিকার বলেছিলেন যে দুইজন আমাদের বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা গাজী সাহেব এবং ওয়ারিস সাহেব, গাইবান্ধা 4 বা 3, আমি ভুল করলাম, গাজী ওয়ারেস সাহেব, হ্যাঁ, ডাক্তার ওয়ারেস সম্ভবত ওনার নাম। এরকম আরো অসংখ্য রয়েছেন এবং আরো অনেকে মুক্তিযুদ্ধের সহযোগী কাজ করেছেন, অনেক ফ্যামিলিতে রয়েছে। এবং আমির সাহেব নিজে বলেছেন যে উনি ওই সময় জাসদ ছাত্রলীগ ছিলেন এক সময়, এবং ওনার ওখানে পার্টিকুলারলি ওনারা মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান অনেকে রয়েছেন এখানে। তো তার মানে একটা বাংলাদেশের ওনার রাজনীতিটাকে ধারণ করেছে, বিএনপির সাথে রাজনীতি করেছে, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনীতি তারা পলিটিক্যাল স্টেজের সাথে রাজনীতি করেছে। তখন কিন্তু সেম কোশ্চেনটা এসেছে। এখন আমরা এনসিপি দেখেন, আমরা জোটে থেকেও আমরা সততা, অনেস্টি, আমাদের পজিশনের ক্ষেত্রে কিন্তু আমরা একদম স্ট্রেইট বলেছি যে আমরা হিস্ট্রিক্যাল বিষয়ের ব্যাপারে আমাদের পজিশন ভেরি ক্লিনিং। সো সেই জায়গা থেকে আমরা ক্লিন করেছি। এখানে তো এরকম কোনো বিষয় নাই। আপনি আমার তো মানে প্রশ্ন হইলো, আমি তো আপনার এই কথাটা বুঝতেই পারছিলাম, আপনি তো আমার লেট মি ফিনিশ করে আরো 1.5 মিনিট বললেন। আমি আপনারে বলি, আপনি যে বললেন যে তৎকালীন জামাত হচ্ছে তৎকালীন জামাত, তো তৎকালীন জামাত আর বর্তমান জামাতের মধ্যে তফাৎটা কি? তৎকালীন জামাত তারা তাদের রাজনৈতিক অবস্থানটা পাকিস্তানের পক্ষে নিয়েছিল রাজনৈতিক। বর্তমান জামাতের অবস্থানটা কোথায়? তো বর্তমান জামাতের এটা স্বীকার করতে অসুবিধাটা কি যেটা তৎকালীন জামাত? বর্তমান জামাতে ইসলামী তাদের কনস্টিটিউশনালি সব মিলে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের পক্ষে কথা বলে, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ সভরেনিটি সবকিছুকে তারা ধারণ করে। তাহলে আপনি এই জেনারেশনকে আপনি ওইভাবে তো আমরা একসাথে মিলাইতে পারি না। যে জেনারেশন, আপনি যদি বলতেছেন যে রনি ভাই বললো যে আমি আমার মতো করে বিএনপি বা আমি আমার মতো করে আন্ডারস্ট্যান্ডিং, বিএনপির মতো করবে, তো জামাত ইসলাম যদি তার নিজের মতো করে বাংলাদেশের সবকিছুকে, স্বাধীনতার সবকিছুকে ধারণ করে, তাহলে আপনি কেন তাকে বিরোধী মতে ঠেলে দেবো? সেটা একটা কোশ্চেন হতে পারে। অ্যাবসলিউটলি ডক্টর মুজাহিদ, আমি খালি আপনাকে চিন্তা করার জন্য আমি প্রশ্নটা দিয়ে রাখি, যদি এটা তৎকালীন জামাত এবং সেইখান থেকে বাংলাদেশের জামাতে ইসলামী বর্তমানে অনেক পরিবর্তিত দল, তো সেই তৎকালীন জামাতের যে ডার্টটা সেটা বর্তমান জামাতে ইসলামী কেন নিতে চাচ্ছে, কেন এই ব্যাপারে তাদের পরিবর্তন করতে চাচ্ছে? আমি তো এনসিপির অবস্থানটাকে আমি মনে করি যে তারা সবচেয়ে যৌক্তিক অবস্থান নিয়েছে, যে এই ব্যাপারে তারা এটা আলাদা করতে পারে, তারা আলাদা করতে পারে, জামায়াত কেন আলাদা করতে পারে না, সেটা ছিল আমার প্রশ্ন। হাউএভার আপনি নিশ্চয়ই এই প্রশ্ন জামাতের প্রশ্ন জামাত উত্তর করবে। এই ক্ষেত্রে তো আমাদের সাথে আমরা যেই জামাত এই উত্তর দিতে পারে না, সেই জামাতের সঙ্গে এনসিপি কেমনে থাকে, সেটাও আমার প্রশ্ন। সেটা তো আপনাদের বিএনপি কে প্রশ্ন করতে পারেন, 18-20 বছর ধরে কিভাবে ছিল, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, সাথে সময় ছিল, সেটা এটা তো বিগ কোশ্চেন ফর অল, এটা তো নট নেসেসারি। আর আরেকটা ইস্যু হলো, আমি কি ফিরে আসবো একটু মুজাহিদ, আমি কি একটু ফিরে আসবো? ঠিক আছে, একটু ফিরে আসি। জনাব রনিকে আমি প্রশ্ন করেছিলাম, আমি ডক্টর আতিক মুজাহিদের কথাটার একটু ধারাবাহিকতা টানি, যে আপনারা সংশোধনী করতে পারতেন, আপনাদের যদি এটা ভালো না লাগে পুরোটা ব্যাপারে আপনারা সংসদে আলোচনা করতে পারতেন। জনাব আখতার হোসেন ব্যাপারটা নিয়ে বলছিলেন এনসিপির এমপি, কেন এইটা বিএনপি করে নাই? আপনার কি মনে হয়, আপনার অ্যানালাইসিস কি মনে হয়? আর তাছাড়া হচ্ছে যে আমার প্রশ্নটা আবার একটু করি রনি, যে 99টা অধ্যাদেশ যে মানলো, 25টা যে মানলো না, মানে সংখ্যার এদিক ওদিক হতে পারে, এইটার কারণটা কি আসলে? এটা কিভাবে বিএনপি পিক করে যে আমি এটা মানবো, এটা মানবো না? জি, এটা পিক করে ওই যে যেহেতু সে পূর্ব ঘোষণা দিছে, আপনি তার জুলাই সনদে স্বাক্ষর আছে এবং ইস্তেহার দেখেন। আমি প্রথমে আমি আমার ভাই আতিক মুজাহিদের জবাব দিই। ডেফিনেটলি সবকিছু যখন আমরা নিরপেক্ষতা আশা করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, কিন্তু দেখেন
5 তারিখের পরে নিরপেক্ষতা একটা অভিশাপ আকারে হাজির হয়েছে জাতির বুকে। আপনি যদি ইনায়া বিনায়া কোনোভাবে জামাতের পক্ষে থাকেন তাইলে আপনি নিরপেক্ষ। হ্যাঁ, এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আপনি নিরপেক্ষ হিসাবে সমস্ত জায়গাগুলোতে কারা দখল করছিল, ইউনিভার্সিটিগুলোতে কারা দখল করছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কারা দখল করছিল, 31টা ভিসি বিএনপি। এই যে নিরপেক্ষতা, আচ্ছা নিরপেক্ষতার এই নিরপেক্ষতার রেজাল্ট কারা পাইছে? হ্যাঁ, সব বিএনপি, কিন্তু রেজাল্ট পাইছে জামাত। বিএনপির লোকগুলো সব ফলাফল সুবিধা জামাতকে দিচ্ছে, তাই না? তো তার মানে এই যে নিরপেক্ষতার নামে একটা একটা আন্দাজ আমরা ধরে রাখি যে নিরপেক্ষ হইলেই সহি হয়ে যাবে। নো, আপনি জামাত করেন, এনসিপি করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নাই। আপনি যখন দায়িত্বে যাবেন আপনি প্রফেশনাল আচরণ করবেন। কিন্তু আপনি আওয়ামী লীগের আমলে আমরা এরকম নিরপেক্ষতা দেখছি। ধরেন সে আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে যুক্তি দিবে, আওয়ামী লীগের হয়ে কাজ করবে, কিন্তু বলবে আমি নিরপেক্ষ, আমি সাংবাদিক, আমি লেখক, আমি বুদ্ধিজীবী, এইসব বলবে। কিন্তু হ্যাঁ, পজিশনটা পলিটিক্যালি বেনিফিশিয়ারি হচ্ছে তার কাজের আওয়ামী লীগ। ফলে এই নিরপেক্ষতার চেয়ে সে যদি বলতো যে আমি আওয়ামী লীগ করি, এটা আমার পজিশন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ফলে আমি মনে করি নিরপেক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো সে তার পরিচয়, রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে। হ্যাঁ, বলবে আমি জামাত, বলবে আমি এনসিপি, বলবে আমি বিএনপি। হ্যাঁ, তারপরে দায়িত্বে যাওয়ার পরে সে প্রফেশনাল আচরণ করে কিনা আমরা দেখব। আমরা আর নিরপেক্ষ মুনাফিকি দেখতে চাই না। নিরপেক্ষতার চেয়ে দলীয় ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল হলো কিনা, জবাবদিহি হলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ। কারণ নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করতে চাইছিলাম 111ও হয় নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারও কাঙ্ক্ষিত উন্নয়ন, অগ্রগতি এগুলো হয় নাই। ফলে দলীয় হওয়াটা সমস্যা না, সমস্যা হলো অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, জবাবদিহিতার আওতায় আছে। এটা একটু বুঝতে যাই, আপনি ওজন নাই। আমি আপনারটা রেসপন্স করি এবার। এই পার্টটা একটু বুঝি যে আপনি বলছেন যে ইনায়ে বিনায়ে জামায়াতের পক্ষে থাকা হচ্ছে নিরপেক্ষতা। সেই হিসাবে কি গত সরকার কি জামায়াতের পক্ষে ছিল? এটা কে না জানে? গত সরকারের বড় অংশ, সরকার পুরাটা জামাতের ছিল, এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু সরকারের ক্ষমতার ভর কেন্দ্র জামাত দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের ভিতরে একাধিক সরকার ছিল। ডিপ স্টেটের কথা তো তারাই বারবার বলছে, এটা আমার বলতে হবে কেন? আচ্ছা, আমি নিজেরাই কে না জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম? তাহলে আমাকে একটু বলবেন সেটা কত পার্সেন্ট? সেটা 20% এর বেশি। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বাদ দিলে তো পার্সেন্টেজ না। ধরেন আমার শরীরটা 68 কেজি, মাথাটা 2 কেজি, কিন্তু মাথার তো একটা আলাদা জামাতের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে ইন কম্পেয়ার টু বিএনপি। এইটুক নিয়েই সে এত দূর গেছিল। কতটুকু আপনি আবার কম্পারিজন কারা ছিল জামাতের লোক? আমি জামাতের লোক তো দেখি না। আমি তো আমার কাছে জীবনে এরকম কোনো উদাহরণ নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে এই সরকারের প্রধানমন্ত্রীর লগে দেখা করে গেছে ঈদের দিন। আগের সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের বাংলাদেশে কোনো উদাহরণ নাই। আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি সময় পেলে এরপরে ব্যাখ্যা করব। বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পোলারাইজেশন হচ্ছে, একটা সেকুলার রাইট উইং এর সাথে একটা ফ্যানাটিক মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির একটা অদ্ভুত ব্লেন্ড হচ্ছে। এখানে শুধুমাত্র বাংলাদেশ পন্থা, মধ্যপন্থার রাজনীতিকে আন্ডারমাইন করা হচ্ছে। এবার আমি আপনার ওইটা রেসপন্স করি। দেখেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি কি করবে? বিএনপি মাজদার হোসেন মামলার কথা আপনি উল্লেখ করেছেন। বিএনপি বিচার বিভাগ অধ্যায় ইস্তেহারে প্রথমেই লিখছে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। এটা তার প্রথম দফার দাবি। এইবার আরো কতগুলো দফা আছে, আমি পয়রা সময় নষ্ট করতেছি না। শেষে দেখেন বিচারপতি নিয়োগ আইন, যেটা নিয়ে আপনি বললেন যে তারেক রহমান তার পছন্দ মতো আইন নিয়োগ দিবে, তাই না? এই দেখেন, এখানে বলা হচ্ছে যে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ এবং বিচারবোধের আলোকে যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। এই জন্য সংবিধানের 95(2) গ অনুযায়ী বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। তার মানে এই বিচার বিভাগ সংক্রান্ত সংশোধনীর সাথে সংবিধানের সংশোধনের বিষয়টা জড়িত। বিএনপি চাইলে এই মুহূর্তে এটা করতে পারতেছে না। কিন্তু ন্যারেটিভ কি? বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। এর আগে ন্যারেটিভ কি ছিল? যাদের রাজনীতি হয় না তাদেরকে এছাড়া আপনি আর কোন বাক্যে চিহ্নিত করবেন? আমি আপনাকে একটা কথা বলি রেজাল্ট করিম, একটু বুঝতে যাই। সেইটার ক্ষেত্রে আমি এখন এটা যদি না করে, এখন বিএনপি রাইট, এখন আমরা বিএনপিকে ধরবো কোন প্রিন্সিপালে? আমরা বিএনপিকে ধরবো এই প্রিন্সিপালে। আমরা ইউনূস সরকারের প্রিন্সিপাল এবং জামাতের প্রিন্সিপাল দিয়া
বিএনপি কে ধরার Okay. এখতিয়ার রাখি না। ওকে দ্যাটস মাই পজিশন। ওকে, আমি একটু বলি, এই পৃথিবীতে আমি আজকে 29 বছর চাকরি হয়েছে, আমার কাছে কি কর্মু ওইটার কোনো গুরুত্ব আমার কাছে নাই। আমি দেখি যে কি করতেছে, লোকে যদি আইসা আমাকে বলে যে আমি এটা করব, আমি এটা বুঝি যে সে এটা করতেছে না আসলে, কারণ তার টেবিলে জিনিসটা আছে সেটা করতেছে না, এটাই- সে এটাই বলতেছে- nature, সে এটাই- বলতেছে- এটাই সে বাংলাদেশে বলতেছে কে এতদিন- করবে। আমি বলি, আপনি বলতেছেন ইশতেহারে আছে 95 চেঞ্জ করবে, সেই ইশতেহার আপনি আমাকে দেখাচ্ছেন এবং ঐতিহাসিক কুমিরের শিয়ালের ছানা দেখানোর মতো। আমি টেবিলে জিনিসটা আছে 95 আপনি সংশোধন করবেন, বিচারক কেমনে নিয়োগ দিবেন, বিচারকদের জন্য আইন কেমনে বানাবেন, সেটা আপনি ছুঁড়ে ফেলে দিতেছেন। আপনি এটা আলোচনা ছুঁড়ে ফেলে টেবিলে দিচ্ছে? আনতে দিচ্ছেন না। হ্যাঁ, আপনি সংবিধান- ছুঁড়ে ফেলে দিচ্ছেন তো। সংবিধান- আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন তো। সংবিধান সংশোধনের রাখেন, হ্যাঁ। সংবিধান সংশোধনের জন্য কমিটি করা হয়ে গেছে। সংবিধান সংশোধনের জন্য আপনি কমিটি করবেন, আপনারা 10 বার 10 ঘন্টা 10 জন আলোচনা কইরা ঠিক করছেন, এটা নিয়ে কোনো হ্যাঁ। ডিসপিউট নাই। 95(2) আপনার সংশোধন করতে হবে, আর কি করবেন আপনি? হ্যাঁ, আর কি করবেন? সংবিধান এখন? কিভাবে করতে হবে? সংবিধান সংশোধন কিভাবে কি করতে করবেন? হবে? কে করবেন আপনি? সংবিধান সংশোধন ছাড়া সেইটা নিয়ে আপনি আলোচনা করবেন। সংবিধান- আতিক মুজাহিদ আপনি কি বলছেন? এই আপনি যে- আলোচনা করেন। এবার আপনি তো বলছেন আলোচনা করবেন। আলোচনা তার করেন। মানে কি? তার মানে আপনি এখনই করে ফেলবেন সব। তার মানে আলোচনা আপনি করতে হবে। আলোচনা করবেন, আপনি সেই ফালাই আলোচনার দিতেছেন। জন্যই তো সংসদ। আপনি আলোচনা করবেন, আপনি সেই আলোচনার ফালাই জন্যই তো দিতেছেন তো। সংসদ। আপনি ফালাই দিতেছেন কোথায় তো। ফালাই দেওয়া হচ্ছে? কই ফালাই কি করছেন? কোথায় আপনি ফালাই বলেন দেওয়া তো, কি হচ্ছে? করছেন এটা? আপনি সংসদে তুলেন আলোচনাটা। কোথায় তুলবেন? সংসদে আলোচনা তুলতে পারবেন না আপনি? বিরোধী দল তাহলে কেন আছে? আমি সংসদে আলোচনাটা তোলার জন্য তো আইনমন্ত্রী আমার সুযোগটা দিতে হবে, স্পিকার আমাকে সুযোগটা দিতে হবে। আইনমন্ত্রী কি আইনমন্ত্রী- বলছে? হ্যাঁ। এই সরকার কি স্পিকার বলছে? কেন সুযোগ এই দিবে না? অধ্যাদেশটা মানবে না, এই অধ্যাদেশটা ল্যাপস হয়ে যাবে। এই অধ্যাদেশটা 30 দিনের মধ্যে মানার একটা প্রভিশন আছে, ওইটা না মানলে এটা ল্যাপস হয়ে যাবে। সংসদে স্পষ্ট বলা হয়েছে এটা মানা হবে না। আপনার মানা হবে না 30 দিন তো হয় না। আপনি দাবিটা তুলেন, আলাপটা করেন যে এটা না মানলে রনি দেশের ভাই। অপরণীয় ক্ষতি হয়ে যাবে, এটা না মানলে রনি ভাই। গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, না, না, জুলাই চেতনা নষ্ট হয়ে যাবে। কিছু হইলে বাংলাদেশে গণতন্ত্র থাকলেও কোনো লাভ হবে না। শেখ হাসিনার কাছে সব গণতন্ত্র, সব সংবিধান থাকা সত্ত্বেও সে গুম করছে, খুন করছে, এগুলো শুনেন, সে আধা পয়সা পাতা দেয় না। আপনাদের- এগুলি আধা পয়সা পাতা দেয় না। আমরা যে কথা বলতেছি, বিশেষজ্ঞ নির্ভর সংস্কারের প্রতি মানুষের এমনি তো কোনো আস্থা নাই। মানুষ দেখতে চায় প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান, সেই সমাধানটা করতে পারতেছে কিনা একটা সরকার, সেটা গুরুত্বপূর্ণ। রনি, বিশেষজ্ঞ নির্ভর সমাধানের কথা না তো, আপনি ইশতেহারে যেটা বলছেন আপনার 95(2) আপনার করতে হ্যাঁ। হবে। বিচারকদের জন্য একটি পালনীয় আচরণ বিধি নির্ধারণ করতে হবে, বিচারকদের জন্য। আরে ভাই, এটার জন্য তো সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে হাত তো সংবিধানে হাত সরকার দেন নাই চাইলে আপনি। আপনি যে 99টা আপনি মানছেন, ওটার মধ্যে আপনার সংবিধানে হাত দিতে লাগবে না। হাত দেওয়া হয়েছে, হাত দেওয়া এগুলো লাগবে না। প্রক্রিয়ার মধ্যে ঢুকছে মাত্র, হাত দেওয়া লাগবে আর তো। ওটা ভাই, প্রক্রিয়া থেকে লাগবে। বাইর করে, ওটা প্রক্রিয়া থেকে বাইর করে দিলেন কেন? হ্যাঁ, বাইর করে কেন দিছে? কোন যুক্তিতে দিছে? আমি জানি না ভাই যুক্তিটা। একটু কোন যুক্তিতে? আপনি এর আগে বললেন না যে এটা ত্রুটিপূর্ণ ছিল, এই জন্য দিছে। এবার এটা ত্রুটিপূর্ণ না, এটা আপনি প্রমাণ করেন। প্রমাণ না করে এটা এখনই আপনি ধরে নিচ্ছেন কেন? শুনেন, যে কোনো সংশোধনী, যে কোনো আপনার উন্নয়ন অগ্রগতি যাই করতে চান, তার পদ্ধতিটাও বৈধ হইতে হবে। ওকে, তার পদ্ধতিটাও লেজিট হইতে হবে। 99টা যে আপনারা পিক, 99টা যে আপনি এরা আমরা সবাই পিক হইতে দেখলাম, আর 25টা সাথে হ্যাঁ, সেটা কি অবৈধ ছিল? না, এটা এই পদ্ধতিটা কি অবৈধ ছিল কিনা? ওই পিক এন্ড চুজ কিসের ভিত্তিতে হয়েছে? না, এটা কমিটির ভিত্তিতে হইছে। ওখানে সর্বদলীয় কমিটি ছিল। ওই কমিটি থেকে শুধু বিএনপির লোকজন ছিল। সর্বদলীয় কমিটি কি 99টাকে নিতে 20 টাকা বাদ দিতে বলছিল? না, কমিটি কি নিতে বলছিল না, আগে বলছে স্পষ্ট আপনার রিকমেন্ডেশন আছে, এবং কি সেটা? সেখানে সেটা কি? সংসদীয় সেটা কি? সেটা কি? আমি বলি সংসদীয় পদ্ধতিতে সেখানে জনগণের সামনে প্রত্যক্ষভাবে ভোটে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিল উত্থাপনের মধ্য দিয়া হ্যাঁ। সেই আইনগুলো পাশ করা হচ্ছে। এবং এই আইনগুলো পাশ নিয়ে যদি আপনি যেটা বলেন 99 না 98টা, হ্যাঁ। যে 98টা পাশ করা হইলো, হ্যাঁ। এবং যে 98টার সাথে সাংবিধানিক সংস্কারের বা আপনার মৌলিক রাষ্ট্রীয় বা জাতি গঠনের চরিত্রের মৌলিক পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, সেগুলো পাশ করা হচ্ছে। কিন্তু যেগুলোর সাথে দীর্ঘমেয়াদী সংস্কার এবং সংবিধানের প্রশ্ন জড়িত, সেগুলোর ব্যাপারে অধিক আলাপ আলোচনা করে এবং সময় নিয়ে ফ্যান্টাস্টিক, করা হবে। ফ্যান্টাস্টিক। আমি একটু সেইটাকে এখনই আপনারা যারা মনে করতেছেন না এখনই করে ফেললেই ভালো হইতো, সেটা ভালো হইতো কাদের জন্য? সেটা ভালো হইতো বিগত সরকারের যারা সমর্থক বা এখন যারা বিরোধী দল আছে তাদের জন্য। বিএনপির জন্য এটা ভালো হইতো না, এবং বিএনপি মনে করে এটা ভালো হইতো না, এবং তার সমর্থকরা এটা যদি মনে করে যে না বিএনপি এটা কইলে খারাপ করলো, তাহলে তারে বাদ দিয়ে দিবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে 2/3 থাকলে, পার্লামেন্ট সার্বভৌম, 2/3 থাকলে, হ্যাঁ। 2/3 থাকলে আমার যেটা ভালো মনে হয় এটা আমি করতেই পারি, তাই তো? আপনি এরপরে আরো বাদ দিয়ে দিবেন, এটা তো সুবিধা। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। আপনার ভালো না লাগলে আপনি বাদ দিয়ে দিবেন। ডক্টর মুজাহিদ কিছু বলতে চাইছিলেন। ডক্টর মুজাহিদ, আমরা একটু শুনি। না, ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে রনি ভাইকে আমি খুব শ্রদ্ধা করি। মনে হলো যে গ্রামে আমরা যখন ছোট থাকতে কাইজা করতাম
যে আমাকেই যেটা না না লাগবে, না, আমার সেটার জন্য কিন্তু রেজাল্ট করিম রনি দায়ী না, সেটার জন্য আমি দায়ী। আমি ওনার সঙ্গে আসলে কাজা করতেছিলাম। আমি আশা করবো যে আচ্ছা, রনির আচ্ছা, সাথে না, আমার না, না, বড় ভাই ছোট এই যে ভাইয়ের ব্যাপারটা personally- চিরকাল থাকবে। রাইট। দেখেন এই যে পার্সোনালি অ্যাটাক করা, এটা ভাই, 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 কালচার। না না ভাই, না না, ভাই, এটা আমি কি আমারও বলছি? বলছে, আজীব- এটা আমারে বলছে রনি, এটা আমাকে বলছে। না না, ভাই। আমাকে ডাইনে কেন বলবে এই কথা? আমাকে আমি কি বলছে। আতিক মুজাহিদের আমাকে অসম্মান করে বলছে। একটা কথা বলছি? আমাকে বলছে। আপনার এই ধরনের গেস্ট ডাকবে না যারা কথা বলতে না না রনি জানে ঠিক আছে, রনি ঠিক আছে, রনি ঠিক আছে। আমরা 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 শুনি, আমরা ডক্টর ধরলাম মুজাহিদ এনসিপির 100% বিরোধী, জি। কিন্তু আমাকে যে পার্সোনালি সম্মান দিতে জানে না তাকে ডাকবেন না দয়া করে আমাদের সাথে। আচ্ছা, ডক্টর আমি মুজাহিদ- আপনার সাথে তর্ক করছি, ডক্টর কিন্তু মুজাহিদ- সে এখানে বিশাল পণ্ডিত সুশীল হয়ে গেল, ডক্টর আমি মুজাহিদ- গ্রাম্য হয়ে গেলাম। না না, সে এই যে- গ্রাম্য- এই যে এলিটিস্ট রাজনীতি, আপনাকে গ্রাম্য এই যে- বলে নাই রনি, আপনাকে গ্রাম্য বলে নাই। আপনাকে কেন গ্রাম্য বলবে? আমাকে আপনি বলতেই পারে, গ্রাম্য। আমাকে বলতেই পারে, আমাকে বলতেই পারে হ্যাঁ, আমি ঠিক আছে, গ্রাম্য। আপনি খুশি এতে? ঠিক আছে, আপনি গ্রাম্য হিসেবে খুশি, আমিও খুশি। ওকে, ঠিক আছে, চালান। আমি খুশি আছি, আমার অসুবিধা নাই। ডক্টর মুজাহিদ আমিও বলেন। খুশি। ডক্টর মুজাহিদ বলেন, কারণ ওনারা কিছু বিষয়- সুশীল, আমরা আজকে গ্রাম্য, চালান। হ্যাঁ ডক্টর মুজাহিদ বলেন। রনি ভাই শুনছিলাম অসুস্থ, জ্বর বেশি। তাই রনি ভাইয়ের জন্য দোয়া করি, হয়তো জ্বর বেশি হলে মানুষ একটু বকাবকি না না, করে। আপনি এই যে আপনার কথা আবারও- বলেন, আবারও আপনি আপনার কথা বেরোতে বলেন, আপনি আপনার কথা বলেন। আবার রনি আমি ভাই, দেখতেছি, ভাই, রনি আমি ভাই, দেখতেছি, রনি আমি ভাই, এই দেখতেছি, ধরনের বক্তা আনবেন না, রনি আমি please, দেখতেছি, খালেদ ভাই। রনি আমি এই জন্য দেখতেছি, আমি আপনাদের সাথে আসতে চাই না। রনি আমি দেখতেছি। রনি আবার ভাই, বেলুজ আপনি আসবে, এটা ফ্যাসিস্ট প্রবণতা। একটা ব্যক্তিকে আহা রনি, যখন আপনি যারা- একেবারে একেবারে No, no, এত এক্সট্রিম কথা আবার বলেন দিব না এটা। এত এক্সট্রিম একদম কথা ছাড় বলেন দিব না এইসব বেয়াদবিকে। এত এগুলো একদম বেয়াদবি। একদম এক্সট্রিম কথা পার্সোনালি বলেন কেন না। অ্যাটাক করবে? একদম এই সমস্ত বেয়াদবদের না 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 ডাকবেন না, না বক্তৃতা আমার সাথে। এটা ডক্টর মুজাহিদ আপনি আমি বলেন। শুনেন, আপনি আমাকে বলেন, পার্সোনালি আপনি আমাকে খালেদ বলেন। ভাই দেখেন, আপনি আমাকে প্রত্যেকটা বলেন। আলাপের একটা আদব আছে, আপনি আমাকে প্রত্যেকটা বলেন। আলাপের একটা আদব আছে। আমি তো বলতে পারি না যে আপনার সাথে আমি তর্ক করতেছি বিষয় ধরে ধরে। Right. আমি তো পার্সোনালি বলি নাই, না, না। পার্সোনালি একবারও আমি আপনাকে অ্যাটাক করেছি। না 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 না, সেইটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন ওই যে মুজাহিদ বলেন। তাহলে একটা বেসিক আদব যে জানে না, যারা না না রনি, এটা objective ঠিক truth আছে। থেকে আরে personal আমরা truth এ চলে যায়, রনি, আমরা তাদের সাথে আদব, কেমনে আলাপ হবে? রনি আমি আপনাকে বলি, আদব বেয়াদবি আলাপের আগে তো আদব না গুরুত্বপূর্ণ ভাই। রনি, আমি আদব আপনাকে ছাড়া তো রনি আলাপ আমি আগাবে আপনাকে না। আমি বলি তর্ক আপনার সাথে- রনি আমি আপনাকে আপনার বলি সাথে 3 দিন তর্ক করব আমি, না, কিন্তু না, আপনি রনি- যখন রনি আমি personally বলি, আমাকে রনি attack আপনি করবেন, তখন আমি কি করব? রনি আমি আপনাকে বলি, আদব আমি কি শো থেকে উঠে চলে যাব? আপনি না, এখন এটা ভালো হবে আপনার না জন্য? না রনি আপনি থামেন। তাহলে তাকে মুজাহিদ- সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে পার্সোনালি বলেন। অ্যাটাক করার জন্য সরি বলতে হবে। মুজাহিদ আপনি আমাকে বলেন, মুজাহিদ। এগুলো আচ্ছা, আর আমি জীবনে অনেক আমি ছাড় দিচ্ছে আমি আপনি। আমি আমি বিষয়টা হলো যে এত সিরিয়াস হচ্ছে কেন, আমি এটাই বুঝলাম না। কেন? আচ্ছা না, মুজাহিদ না, আপনি serious। আমাকে বলেন, আপনি আমাকে বলেন। Personally বলবেন না। মুজাহিদ আপনি আমাকে আপনার বলেন। বক্তব্য দেন। আপনি আমাকে বলেন কারণ কেন সিরিয়াস আচ্ছা, হচ্ছে। আমি- মুজাহিদ আমি আপনাকে বলি কেন সিরিয়াস হচ্ছে। রনির সাথে এতক্ষণ কিন্তু আমি তর্ক করতেছিলাম, রনির প্রতিটা কথার মধ্যে আমি যেটাকে বলে হচ্ছে বাংলা ভাষায় বাম হাত ঢুকাইতেছিলাম। এই কথাগুলি বলতে গিয়া একসাথে লাইভ অনুষ্ঠানে উনার কিছুটা উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনি No, ওনাকে no. নাম ধইরা যদি উনি আমার উপরে রাগ হওয়া স্বাভাবিক। এখন উনাকে নাম ধইরা যদি আমার জায়গা থেকে একটু বলেন তাহলে উনার কষ্ট পাওয়া স্বাভাবিক। রনি আমাদের খুবই না, না। স্নেহভাজন, আপনাদেরও খুবই মুরব্বী, অসংখ্য দিন উনি অসংখ্য কাজ করছেন। আমরা পরস্পরের প্রতি এই ভালোবাসা শ্রদ্ধাটা বজায় রাখি। আপনি বলেন এগুলো মুজাহিদ। একদম একদম আমরা মুজাহিদ বলি। হ্যাঁ রনি, হ্যাঁ বলি। আমার মনে হয় আমার কথাটা রনি ভাই রিকল করতে পারেন। আমি বলছি সম্মানিত রনি ভাইয়ের, এই হ্যাঁ। মনে খেয়াল করেন এই শব্দটা। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার জবাবটা আমাকে বলেন। adjust আমরা করেন। প্রসঙ্গে যাব, আপনি আমরা আপনার প্রসঙ্গে যাব, বক্তব্য দেন। প্রসঙ্গে যাব, মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার বক্তব্য দেন please। প্রসঙ্গ। আমাকে নিয়ে টেনশন করার দরকার নাই। প্রসঙ্গ দেন। না, খুবই ধন্যবাদ রনি জি, ভাইকে জি। চমৎকার করে কথা বলার জন্য। জি বলেন। আমার কাছে আমারে পার্সোনালি অ্যাড্রেস করেন না, আপনি আপনার বক্তব্য আচ্ছা দেন। রনি, অ্যাড্রেস করলেও আপনি খেপে যেতেছেন। আপনি থামেন। মুজাহিদ বলেন, আপনি দরকার নেই, বলেন। অ্যাড্রেস হচ্ছে না তো। মুজাহিদ বলেন। অ্যাড্রেস করা শিখতে হবে তো। আপনি আপনার কথা বলেন। বলেন। আপনার দরকার নেই আমাকে নিয়ে টেনশন করার। এর মধ্যে দর্শকদের কথা কিছু শোনাই তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। এইটা হইলো রফিক মমিন, উনি বলতেছেন খালেদ সাহেব নাও ইউ আর প্যাট্রোনাইজিং জামাতি ফেলো। এই যাই হোক, আর বলতে চাই না। ডক্টর মুজাহিদ আপনি একটু বলেন, আপনি যে জায়গা থেকে আপনি আপত্তি জানাইতেছিলেন ওই জায়গাটার মধ্যে থেকে আপনি একটু বলেন যে কোন জায়গায় আপনি পয়েন্ট করবেন, তারপর আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। ডক্টর আতিক মুজাহিদ। জি ধন্যবাদ। জি। এখন যেটা ডিসকাশনের ইস্যু দেখি আমরা, রাইট, যে এইভাবে আলাপ হবে। নিরপেক্ষতার প্রশ্ন নিয়ে অনেক কথা হলো। নিরপেক্ষতাটা যদি বিএনপির পক্ষে যায় তাহলে ভালো, নিরপেক্ষতা যদি জনগণ বা অন্য কোনো দলের বিরোধী দলের পক্ষে যায় তাহলে এটা হচ্ছে খারাপ। আমরা তো অনেক নিরপেক্ষ ব্যক্তিকে দেখেছিলাম, তারা এখন নিরপেক্ষ ব্যক্তি থেকে, নিরপেক্ষ বুদ্ধিজীবী থেকে এখন নিরপেক্ষ উপদেষ্টা না, একটা দলীয় উপদেষ্টা হয়েছেন। তো এটাও কিন্তু অনেক প্রশ্নবোধক যে আসলে কে নিরপেক্ষ কে পক্ষে। উনি যেমন বললো যে অনেকে বলে ডিসকাশনে যে সরাসরি ওপেন হলে তো ভালো হয়, তাহলে পক্ষের নিয়ে কথা বললে তো ভালো ছিল। আমার অপোজিশন ডিসকাশনে যিনি ছিলেন কি, বাই দ্য ওয়ে আমাদের আতিক মুজাহিদ আমি একটা কথা বলবো, আতিক মুজাহিদ আমি একটা কথা বলবো নাকি আপনি শেষ করবেন তারপর জি বলবো?
নিরপেক্ষতা শুরু করতে পারি নাই। হ্যাঁ, আমি একটু আপনাকে এই জায়গাতে একটু মনে করে দিই যে আমি নিরপেক্ষ- আমি আমি শেষ আচ্ছা, শেষ নিরপেক্ষ করেন। জায়গা আমি আসলে সুবিধা হবে। আচ্ছা, আমার ঠিক আছে, জি কোশ্চেনটা জি ছিল, জি, বলেন বলেন। মানুষ কখনো নিউট্রাল হতে পারবে না, অ্যাটলিস্ট প্রিন্সিপাল বেসড হোক। প্রতিষ্ঠানগুলো জনগণ বা বিচারপতি নিয়োগ বা প্রতিষ্ঠানের যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে, সে প্রসিডিউরাল ইস্যুটাই মূলত মেইন কোশ্চেন। পদ্ধতিগতভাবে আমরা কিভাবে নিয়োগ দিব, এইটাই ছিল ডিসকাশন। কারণ বাংলাদেশ এতটা সভ্য রাষ্ট্র হয় নাই যে আমরা সত্যকে সত্য বলতে পারি। আমরা দলীয় এজেন্ডাকে সবার উপরে দেখি, আমরা পরিবারতন্ত্র দেখি, বংশতন্ত্র দেখি, বাপের দোয়া মায়ের দোয়া, অনেক কিছু দেখি। ইট ইজ বিকজ আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে ওই লেভেলে নিতে পারি নাই। প্রফেশনালিজমের জায়গাটা না থাকার কারণেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভঙ্গুর অবস্থা, এবং যার কারণে সবসময় আমাদের ইলেকশন আসলে ঝামেলা হয়, বিচারের বিরোধী দলে গেলে আমাদের মামলা হয়, প্রচুর পরিমাণে মানবাধিকার লঙ্ঘন হয়, গুম হয়, খুন হয়। এই যে একটা আতঙ্ক, এই সিস্টেমটা থেকে আমরা বাঁচতে চাইতো নাকি? এটা বাঁচার মাধ্যম হলো আমাকে কিছু প্রতিষ্ঠান যাকে আমাকে নিরাপত্তা দিবে। ওকে, তাহলে আমার আমি একটু ভোটের নিরপেক্ষতা নিয়ে একটু বলি। আম- আপনি প্রতিষ্ঠানটা নিরপেক্ষ- বাঁচানোর জন্য যেহেতু বলতেছেন, সেই জন্য আমি একটু নিরপেক্ষতার জায়গা থেকে বলি। মানুষ হ্যাঁ। কোনোদিন নিরপেক্ষ হয় না, এই কথা আমি অন্তত বিশ্বাস করতে চাই না। কারণ আমি মনে করি যে মানে আমি ভোটও দেই না, আমার নিরপেক্ষতার জায়গায় আমি এটা থাকতে চাই। কিন্তু মানুষ ঘটনা হচ্ছে যে principle ঘটনা based হচ্ছে যে হয়। কিন্তু মানুষ- কিন্তু আমরা মানুষ হয় কিন্তু prince- আমরা prince- কিন্তু আমরা কিন্তু 17 মাস এক্সপেরিয়েন্স করছি যারা আপনাদের পক্ষে কথা বলে নাই। আমি আমার কথা বলি, আমার কোনো কথা, কোনো প্রশ্ন আপনাদের বিপক্ষে গেলে আপনারা আমাকে আওয়ামী ফেসিস্ট, ওমুক, 71-এ কইছিলেন, 24-এ কইছিলেন, এতদিন কি করছেন, সালমান এফ রহমানের কেশিয়ারগিরি করছেন, এগুলি বলছেন। কিন্তু সেই জন্য আপনারা যদি কোনোদিন কোনো প্রতিষ্ঠান বাঁচাতে যান, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা কিন্তু 17 মাসে দিনের পর দিন আইন হাতে তুলে নিতে দেখছি। একটা বারের জন্য ইনস্টিটিউশনের প্রতি কোনো শ্রদ্ধা আমি 17 মাসে দেখি নাই। এবং সবচেয়ে কম দেখছি যারা আপনারা সরকারের বা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি ছিলেন। এইটার আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনারা কি এখনো নিরপেক্ষ? আপনারা দেখবেন যে নিরপেক্ষতাটার নাম করে রনি সাহেব যেটা বলছেন, আমি কিছুটা এটাকে সমর্থন করি। যতক্ষণ না পর্যন্ত আপনাদের পক্ষে না আসে, অর্থাৎ জামাত ইসলামী এনসিপির পক্ষে না আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা একটা লোককে পাথর আর ছুঁড়ে কারো মারছেন। চরিত্র রাখা যাবে না, পাথর কারো ছুঁড়ে চরিত্র রাখা যাবে রনি, না। আমি কথা বলতেছি, পাথর ছুঁড়ে মারার চেষ্টা করছেন আপনারা। আপনি যদি একটু বলেন যে এই ইনস্টিটিউশনটা কি আপনারা চান আসলে ইনস্টিটিউশনালি ব্যাপারগুলি ডিল করা হোক? আসলে আমি কিন্তু বিগিনিং থেকে কয়েকটা কথা ভেরি ইন্টারেস্টিং বলছি। রাষ্ট্র কিন্তু ইনস্টিটিউশনের সাথে জড়িত। গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, কিন্তু স্টেটটা ফাংশন করবে। স্টেটটা হচ্ছে সবাই, আপনার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এবং যারা ভোট দেয় না। ইভেন এমন আমরা ইলেকশন করেছি, আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের অনেক লোক ভোটও দেয়নি, আপনি সাধারণ মানুষ অনেকে ভোট দেন নাই। রাষ্ট্র যখন সবার কিন্তু হর্তাকর্তা বা সবার রক্ষাকর্তা হয় হিসেবে কাজ, রাষ্ট্রের শুধুমাত্র ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি অনেক বিষয় কিন্তু জড়িত। এখন এই রাষ্ট্রটাকে আপনি কি হিসেবে চিত্রায়িত করতে চান, সেটা ডিপেন্ডস আপন। আপনি বিএনপি গভর্নমেন্ট হয়তো এই রাষ্ট্র বিনির্মাণে তাদের একটা গুড গভর্নেন্সের একটা চিন্তা থাকতে পারে, আমার এনসিপি গভর্নমেন্টের একটা চিন্তা থাকতে পারে, মানুষ সেটা অনুযায়ী গভর্নেন্সের ক্ষেত্রে ভোট দিবে। কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দলীয়করণের ব্যাপারে কোনো মানুষ কিন্তু ভোট দেয় না, আপনারা দেখবেন। এই জন্য রাষ্ট্র হলো এই সিস্টেমগুলো স্ট্রেংথেনিং করা, এবং জুলাই পরবর্তী এটাই মূলত মেইন দাবি ছিল যে রাষ্ট্রগুলো স্ট্রেংথেনিং হোক, যাতে করে আমরা খেলতে পারি। মানে আমরা যে গেমের যেটা রুলস থাকে, যে নিউট্রালিটি মিনিমাম থাকে, প্রিন্সিপাল ভিত্তিক থাকে। প্রিন্সিপাল ভিত্তিক থাকলে আপনার সাথে আমার সম্পর্ক নাই। হ্যাঁ, আপনার ডিবেটের কিছু প্রিন্সিপাল থাকতে পারে, হ্যাঁ এটা ভায়োলেশন করলে ডিবেট ভায়োলেশন, যুদ্ধেরও প্রিন্সিপালস আছে। তাহলে সবকিছু প্রিন্সিপাল ভিত্তিক নিয়োগ দিলে একটা রাষ্ট্র সিস্টেমের কাঠামো মিনিমাম স্ট্যান্ডার্ড থাকে। তা না হলে দলীয়করণের যে প্যাটার্নটা বাংলাদেশে নিয়মিত চলে আসছে, হ্যাঁ আপনি বলতে পারেন যে মব কালচার বলতে পারেন, এই 17 মাস ধরে এতগুলো আন্দোলন হলো। আমার একটা কোয়েশ্চেন, এই আন্দোলনগুলো কারা করেছিল, এখন কেন করে না? এখন কি সব দাবি দাওয়া পূরণ হয়ে গেছে? এখন কি বাংলাদেশ সব প্রতিষ্ঠান স্বচ্ছ হয়ে গেছে? এখন কি সব পুলিশ ফাংশন করতেছে, নাকি সব পুলিশ এখন একদলীয়করণ হয়ে গেছে? আপনি আমার কাছে যদি জবাব চান, আমি বলবো হ্যাঁ। এনসিপিতে যারা ছিলেন বা জামায়াতে ইসলামীতে যারা ছিলেন, তাদের সমর্থনের কথা বলে অনেকে মব কালচার করছেন, যারা নিজেদেরকে আর এত শক্তিশালী ভাবেন না বলে মব কমছে। তবু বিএনপির নেতৃত্বে কিন্তু আমরা মব দেখতে পাচ্ছি। বিএনপি নেতৃত্বে কিন্তু এরে ধরা, তারে ধরা, 1/11-তে আমার কি করছে, তারে ধইরা নিয়ে আসা, তারে জেলে দেওয়া দেওয়া, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কমে নাই, মানে কমছে। তার মানে হচ্ছে আপনার ডেফিনেশনটা পাওয়ারের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ,
তো এই যে পাওয়ারের সাথে সাথে ডেফিনেশন চেঞ্জ না হয়, বরং রাষ্ট্রের কাঠামোকে, হ্যাঁ ডেফিনেটলি একটা এমার্জেন্সি সিচুয়েশন, অনেক কিছু ঘটনা ঘটছে, উইক গভর্নমেন্ট বলেন, অনেক কিছু সমস্যা রয়েছে। উনি যেভাবে একধারে অনেক কিছু বলে গেলেন, সব এটা বিএনপি জামাতের লোকজন ছিল, আপনি নিজে অনেকগুলো উদাহরণ দিলেন, সেগুলো অনেক উপদেষ্টারাই ওখান থেকে এখানে শিফটিং করেছে। বাই দ্য ওয়ে, এই ট্রেডিশনাল আমি যুক্তিতে এবং আর্গুমেন্টে যেতে চাই না, আমি যেটা দেখতে চাই বাংলাদেশটা, সেই জায়গাটা হচ্ছে এমন একটা স্ট্রেংথেনিং বাংলাদেশ, রেসপেক্ট বোধের বাংলাদেশ, স্ট্রেংথেন আমাদের ইনস্টিটিউশন গুলা, যেগুলো রাষ্ট্রকে ঠিক জায়গায় টিকিয়ে রাখতে হেল্প করে। এবং আমরা পলিটিক্স করব রাষ্ট্রটাকে একটা সেই স্ট্রেংথেনের জায়গা থেকে, যে আমরা কত বেশি সার্ভিস দিতে পারবো, শোষণের রাষ্ট্র না বরং সার্ভিসের রাষ্ট্র আমরা বিল্ড আপ করতে চাই। এবং বাংলাদেশ রাষ্ট্রের আপনারা সবাই ডিসকাশন করলে মেইন সমস্যা তো কাঠামোগত ক্রাইসিস। এই রাষ্ট্র কাঠামোটাই যে নির্মাণটা রয়েছে সেটার প্রসেসটাই তো রং। যদি আমরা বলি যে এটা তিনটা কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, আলটিমেটলি একটা কাঠামোর উপর আমার নির্বাহী ডক্টর মুজাহিদ, আমাদের যেহেতু সময় কম, আপনার কথা থেকে আপনার কথা থেকে শুধু আমি যদি প্রশ্নটা এরকম করি যে আসলে যদি রাষ্ট্র বলতে আমরা যে রাষ্ট্রিক কাঠামোর কথা বুঝি, সেইটার ক্ষেত্রে আমরা যদি প্রতিষ্ঠানগুলিকে মানে বিচার বিভাগকে, সংসদকে, এই যে সচিবালয়কে, সেগুলিকে যদি আমরা নিরপেক্ষ না করে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না দেই, এবং এই যে নির্বাচন কমিশনকে, মানবাধিকার কমিশনকে, সেগুলিকে যদি আমরা না দেই, তাইলে এটা ফাংশন করবে না কোনোদিন। এইটার এই ব্যালেন্স ইমব্যালেন্স হবেই, একটা ফেসিস্ট রাষ্ট্রের জায়গা আর একটা ফেসিস্ট কাঠামো তৈরি হবেই। মানে আপনারা কি আসলে ইনস্টিটিউশনগুলি ঠিক করে করতে চান? ইনস্টিটিউশনগুলি ঠিক করার ব্যাপারে কি আপনারা সিরিয়াস? কারণ আমি যদি ধরে নেই গত 17 মাসে আপনারা সরকারে ছিলেন, যেহেতু আপনাদের 3 জন সরকারের মন্ত্রী ছিল, আর যদি ধরে নেই আপনারা সিরিয়াস ছিলেন, ইনু সাহেব বলছে আপনারা তাদেরকে নিয়োগ দিয়েছেন, সেই ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনকে দাঁড়া করানোর ব্যাপারে আপনাদের কোনো সিরিয়াসনেস ছিল? আপনাকে দেখাই, এই যে আসিফ ইনসাইট, উনি আমাকে বলছেন, খালেদ আপনি আবেগের বশীভূত হয়ে এনসিপি জামাতের বিরুদ্ধে আপনার রাগ উপড়ে দিলেন, আপনার মতো পেশাদার সাংবাদিকদের কাছ থেকে কখনো আশা করি নাই। এই কথাটা সর্বৈব ঠিক কিনা আমি আপনার কাছেই জিজ্ঞেস করলাম। আমি পেশাদার সাংবাদিক, আমি কি রাগ উগড়ে দিলাম? আমি জীবনে কোনোদিন কোনো একটা মানুষ সম্পর্কে একটা কথা যেটা উচ্চারণ করতে পারবো না, আপনারা অবলীলায় সেগুলি বলতে থাকেন। যাই হোক, আপনি আমাকে বলেন তো যে ইনস্টিটিউশনগুলি করার ব্যাপারে সিরিয়াস কিনা আপনারা, মানে আপনাদের দলের কাঠামোতে ইনস্টিটিউশনগুলি সিরিয়াস কিনা? ভেরি ইন্টারেস্টিং। আপনি যেটা একদম কমপ্লিটলি বিএনপি স্টাইলে আমরা যদি বলি যে এই ইন্টারিম গভর্নমেন্টটা জামাত এনসিপি ছিল, এটাকে আমি কখনো একমত হতে পারলাম না। কারণ আপনি নিজেই বললেন এই গভর্নমেন্টের ম্যাক্সিমাম লোকই, অনেকেই এখন গুরুত্বপূর্ণ, নট গুরুত্বপূর্ণ, আপনার ম্যাক্সিমাম সচিব বলেন, আপনার ভিসি 31 জন ভিসি বলেন, সবগুলাই মূলত এই বিএনপির সাথে অ্যালাইড হয়েছে। এবং অনেক জায়গায় আমরা দেখেছি সবগুলো মূলত, এবং আপনারা যদি ইভেন ইলেকশন কমিশনের কথা বলেন, সে জায়গায় আমরা আন্তরিক কিনা সেটা হলো প্রশ্ন। আমরা যদি আন্তরিক না হইতাম, তাহলে আজকে যে 4টা অধ্যাদেশ বাতিল করার ব্যাপারে হলো আমরা কিন্তু না ভোট দিলাম। কারণ আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলোকে স্বচ্ছতা দেখতে চাই, জবাবদিহিতা দেখতে চাই, অ্যাকাউন্টেবল দেখতে চাই। এই জন্য এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের অবস্থানটা ভেরি ক্লিয়ার করেছি যে আমরা কি রকম বাংলা রাষ্ট্রে দেখতে চাই, যে রাষ্ট্রে অ্যাকাউন্টেবল, স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং একটা মোটামুটি একটা স্টেট কাঠামো যেন থাকে। যেটা না হলে আপনি দেখেন আজকে যে ইলেকশনটা হইলো, এই পোস্ট জুলাই এই যে ইলেকশনের মাধ্যমে আমরা সেই ইলেকশনের কমিশনের আন্ডারেও আমরা দেখলাম মাগুরা কাণ্ডের মতো বগুড়া কাণ্ড হয়ে গেল। এমন একটা অবস্থা, আজকে বাচ্চা পোলাপান এসে ভোট দিচ্ছে এবং নেতার মেয়েরা এসে ভোট দিচ্ছে, আমরা অন ক্যামেরায় দেখতে পাচ্ছি। তাহলে আপনি যে স্বচ্ছতার প্রশ্ন করতেছেন, আগামী দিনে ইলেকশন কি হবে সেটা একটা ভেরি মাচ কোয়েশ্চেনেবল। আমরা যদি বলি নিউট্রাল, আমার মনে হয় যথেষ্ট ডক্টর মুজাহিদ যথেষ্ট যৌক্তিক প্রশ্ন তুলেছেন। আমি শুধু ছোট করে আপনার একটা মতামত জানতে চাইতেছিলাম যে আমাদের একজন দর্শকের মতামত করছেন যে 30 দিনের মধ্যে যেহেতু এই অধ্যাদেশটা পাশ করে ফেলানোর বা নিয়ে নেওয়ার একটা বাধ্যবাধকতা ছিল, সুপ্রিম কোর্ট বিষয়ে এই আলোচনা 30 দিনের মধ্যে হওয়া সম্ভব ছিল কিনা একটু ছোট করে যদি বলেন। রাষ্ট্র চেঞ্জ করার জন্য পলিটিক্যাল উইলটা খুব জরুরি। আপনি কি রকম রাষ্ট্র বিনির্মাণ করতে চান, সেই পলিটিক্যাল উইল যদি স্বচ্ছ থাকে, ইট ইজ পসিবল, ইটস নট ইম্পসিবল। কোনো ইস্যু ছিল না। কারণ আমরা বিরোধী দল থেকে বলেছি উইল ডু দ্য কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আমরা আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, জনস্বার্থের জন্য আমরা বিরোধিতা করব। আমরা শত্রুতা বা আমরা বিরোধী দল মানে শত্রুতা, এই স্টাইল জায়গা থেকে আমরা দিই না। আমরা রাষ্ট্রকে কোঅপারেটিভলি কিভাবে ভালো বিনির্মাণ করা যায় সে জায়গা থেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যুক্তি, আর্গুমেন্ট, জনগণের পক্ষে কথা বলতে হবে। তা না হলে এই রাষ্ট্র কখনো ডেমোক্রেটিক স্টেট থাকবে না, এক ওয়ান ওয়ে হয়ে যাবে। যা চাবেন তাই যদি হয়ে যান, তাহলে ইউ আর গোইং টু বি দ্য নিউ ফ্যাসিস্ট। সো আমরা এটা আপনি 30 দিনের মধ্যে এটা করা সম্ভব ছিল কিনা সেটা যদি একটু বলেন, আমরা এটা আবার আপনার কাছে আসবো। আপনারা যদি একটু অনুমতি দেন, আপনাদের অনুষ্ঠানটা আজকে একটু লম্বাও করতে চাই, গত মানে 1 ঘন্টা শেষ না করে 20-22 মিনিট। তো আমি তো কোনো কথাই বলি নাই কিন্তু। হ্যাঁ, রনিকে কথা বলতে
হবে। আমরা একটু জনাব মুজাহিদ এটা একটু মনে রাখেন। আর আমি যে বিষয়টা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম যে সময়টা, মানে সময়টা যথেষ্ট কিনা সুপ্রিম কোর্টের এইটা বদলায় ফেলানোর জন্য। মুজাহিদ কি বলেন, এইটাকে আপনি মনে করেন সময়টা যথেষ্ট ছিল, নাকি দেখেন, এইটা আবার নতুন আপনি করে একটা ড্রাফট করে আনাটাই আসলে ভালো হয়েছে? দেখেন, আপনি যদি আগ্রহী এবং পলিটিক্যাল উইল থাকে, আপনি কিন্তু সংসদে বলতে পারতেন যে আমাদের কিছু বিষয় আমরা বাধ্যবাধকতা। আপনি যদি আর্গুমেন্টের জায়গাটা দেখেন যে কেন বাতিল করা হলো, ওনারা শুধু লিখছে, আমার রিপোর্টটা আমার কাছে আছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সুতরাং এটা বাতিল বা আমরা এটা এখন চাচ্ছি না। ওকে, যদি বিষয়টা আর্গুমেন্টটা এরকম হইতো মানে যে আর্গুমেন্টটা দিতে আমরা পারতো। এটা আমরা সংশোধন করে, এটা তো বাতিলের খাতে গেছে ভাই। কিছু কিন্তু দেখেন আপনি সংশোধন সহকারে ও উত্থাপন আচ্ছা, আপনার আমার মনে তাহলে আবার আপনার কাছে আসি। আপনি মনে করতেছেন যে এইটা আসলে তোলা যায় তো? রনির কাছে এইটার ব্যাপারে আমি একটু মতামত শুনবো। আমার 2-3টা জায়গা আছে রনির কাছে বোঝার জন্য। রনি, আসলেই কিন্তু আমরা আপনার কাছ থেকে বুঝতে চাই, এবং আপনি খুব ভালো করে জানেন যে আমরা কেউই আপনার আসলে শত্রু না, তাহলে সেই জন্য আপনার সমস্যা নেই, আপনি রাগ হয়েন না। আমি যেইটা বলতে চাই, যে আমার 2 পয়সা হলো, আপনি এলাই বলছেন না যে সচিবদের মধ্যে অনেকে এলাই, তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে থেকে অনেক এলাই। আমি কিন্তু সত্যি সত্যি মনে করি এই পুরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিএনপির সবচেয়ে বড় এলাই হচ্ছে জামাতে ইসলামী। এইটা নানা সময়ে নানা আচরণে, আমি শফিকুর রহমান সাহেবের কথা এবং তারেক রহমান সাহেবের কথায় কোনো তফাৎ পাই না। সিরিয়াসলি, সংবিধান ছুঁড়ে ফেরার নিয়ে আপনারা যখন অনেক বড় বড় কথা বললেন, তখন শফিকুর রহমান সাহেব কিন্তু স্পষ্ট বলছেন এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলতে চাই না, আমরা এটার মধ্যে সংস্কারই চাই, এটাকে বজায় রেখে, এটা মাথায় রেখে এটা কাজ করতে চাই। এই কথার সাথে তারেক রহমান সাহেবের কথারও আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। রনির জন্য আমার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে রনি, আপনি তো একটু ব্যাখ্যা দিবেনই, আলোচনার জন্য ব্যাপারটা একটু টেবিলে তুলে রাখা যাইতো কিনা সেইটা। আরেকটা যদি আপনি একটু কথা বলতেন, সেইটা হলো বিএনপি যেসব নিয়োগ দিচ্ছে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা লজ্জা পেয়ে যেতেছি। মানে কেন জেলা পরিষদগুলিতে, কেন সিটি কর্পোরেশনগুলিতে সব এই লোক নিয়োগ দেওয়া হচ্ছে? কেন বিসিবির মতো একটা কম গুরুত্বপূর্ণ, আমি মনে করি আমার কাছে কোনো গুরুত্ব নাই, তেল নাই, খাবার নাই, চা নাই, পানি নাই, এখন আমি বিসিবিতে কি হইলো না হইলো এটা আমার আধা পয়সার কোনো মানে ইয়া নাই। তামিম ইকবাল হইলো আর বুলবুল ভাইও যেমনি হয়েছে, তামিম এমনি হয়েছে। পার্থক্য, বুলবুল ভাই আমার চেয়ে বয়সে বড় ছিল, তামিম আমার চেয়ে বয়সে ছোট, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ফারুক ভাইও এমনি হয়েছিল। এগুলিলে আমার কোনো চিন্তাই নাই। কিন্তু ঘটনা দিছে, মানে বিএনপি কি বুঝাইতে চায়? মানে 3 জন মন্ত্রীর 3 জন পোলা, তো অমুক সমুকের কি জেলা প্রশাসক পদের লোক পায় না বিএনপি? নাকি কাউরে বিশেষ করে? এটা তো ধরেন, মানে আপনি একটু আগে থেকে বলেন। বিএনপি এটা চরম একটা গর্হিত কাজ করছে। জামাত এনসিপি থেকে নিয়োগ না দিয়া নিরপেক্ষতা ভঙ্গ করছে, এটা প্রচন্ড অন্যায় হয়েছে। দেখেন, এখানে বিএনপি একটা নীতি নিছে, সেটা হলো যেই প্রতিষ্ঠানগুলো 17 মাসে ব্যাপকভাবে নিরপেক্ষ, কোট আনকোট নিরপেক্ষ দ্বারা ব্যাপকভাবে দখল করা হয়েছিল, সেগুলোতে বেশিরভাগ জায়গায় একচেটিয়াভাবে দলীয় লোক দেওয়া হচ্ছে। এবং যেসব জায়গায় দলীয় লোক দেওয়া হচ্ছে সবগুলো ক্ষণস্থায়ী। এই যে আপনি প্রশাসকগুলোর কথা বললেন, এখানে বিএনপির যারা দায়িত্বে আছে তাদের ভেতর থেকে নির্বাচনের দাবি আছে। উদাহরণ হিসেবে শাহাদাত চৌধুরীর কথা বলি, উনি 50 বার নির্বাচনের দাবি জানাইছে কমপক্ষে, অথচ উনি কিন্তু দায়িত্বে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এবং এই যে আপনার এই ক্রিকেট বোর্ডের যে কমিটি, ক্রিকেট বোর্ড নিয়ে আপনার যে অবজারভেশন, এটা আপনার পার্সোনাল অবজারভেশন, কিন্তু অনেকের এটা আবেগের জায়গা, অনেকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। সো কিন্তু আপনার পার্সোনাল বক্তব্যকে আমি রেসপেক্ট করি, এটা আলাদা। কিন্তু আমি নিজে ক্রিকেট ফ্যান, খেলা দেখি। আমি ক্রিকেট ফ্যান, বিসিবির ফ্যান তো না। না, বিসিবি তো গিয়ে খেলে না, ক্রিকেট ফ্যান, বিসিবি তো গিয়ে খেলে না, রাইট? না, সেক্ষেত্রে বাংলাদেশ দল খেলে, বাংলাদেশের প্রতিষ্ঠান, সেটা দিকেও মনোযোগ রাখি আমি আর কি। আমি অত ওইভাবে দেখি না আর কি। যাই হোক, তো এখন এই কমিটিটা কিন্তু একটা অ্যাডহক ভিত্তিক কমিটি হয়েছে, এবং এই কমিটিতে 3 জন আপনার মন্ত্রী বা বিএনপি নেতার ছেলে আছে। কিন্তু পুরা কমিটিটাই কিন্তু নেতার ছেলের কমিটি না, আরো লোকজন আছে। হ্যাঁ, 11 জনের কমিটি। তার মধ্যে মন্ত্রীর ওয়াইফও আছে, কিন্তু আপনার না, মন্ত্রীর ওয়াইফটা আমি বাদ দিতে চাই। আমি বারবার বলি, রাসনা ইমামের কোটায় হয়, মানে রাসনা ইমামের কোটায় বিসিবিতে যাইতে হয় নাই। রাসনা ইমাম যথেষ্ট প্রথিতযশা আইনজীবী, মানে তার বাবা, মানে সেটা আমি বলতে চাই না। কিন্তু আপনি আমাকে বলেন, নিয়োগের ক্ষেত্রে বিগত আমলে বিসিবিতে, শেষ করি, বিগত আমলে বিসিবিতে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যেই অরাজকতা করছিল, সেগুলো তো এখন আস্তে আস্তে বের হচ্ছে। লম্বা আলাপ করলে পুরো সময় চলে যাবে। ফলে এখন একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, এখানে নির্বাচন হবে। নির্বাচন স্বচ্ছ হয় কিনা তখন আমরা ধরবো। নির্বাচনের মধ্য দিয়ে, স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে আসল প্রক্রিয়া আসে কিনা, তারা আইন লঙ্ঘন করে কিনা, তখন আমরা ক্রিটিক করবো। কিন্তু এখন
এই বিএনপি যদি জামাতের লোক দিত, আচ্ছা, আমি জাস্ট এটা আমি একটা বাতেনি প্রশ্ন করি। বাতেনি প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বিএনপি কি এইটা করবে যে অ্যাডহক কমিটিতে যারা আছে তারা ইলেকশন করতে পারবে না, যেটার ব্যাপারে একবার আলোচনা হয়েছিল, মানে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি, তিনি আর ইলেকশন করবে না, এটা কি হইতে পারে? নাকি তামিম ইকবাল সাহেবকেই নির্বাচনে যাইতে হবে, কষ্ট করে ভোটও পাইতে হবে? না, এটা বিসিবির আইনে কি আছে, আইনে দেখতে হবে বিসিবির। তবে এটা থাকা এগুলি উচিত কোনো আইন কানুন দেওয়া হয় না, অ্যাডহক কমিটি, ইলেকশন এগুলো কোনো আইন কানুন, এটা সরকার দিয়া সরকার কইতেই পারে, এনএসসির মাধ্যমে সরকার কইতেই পারে। আমি বলতে পারি কইতে পারে সরকার এনএসসি দিয়া যে যারা অ্যাডহক কমিটিতে আছে তারা ইলেকশনে অংশগ্রহণ করবে না, কারণ এনএসসির প্রতিনিধি হয়ে পরিচালক হয়ে পরে সভাপতি হবে, তো এনএসসি যারা অ্যাডহক কমিটিতে থাকবে তাদেরকে পরিচালক নির্বাচিত করবে না। সহজ, এটা একটা ভালো প্রস্তাবনা, এটা হইতে পারে। আপনার কাছে কি মনে হয় বিএনপি করবে এরকম? এটা আমি জানি না করবে কিনা, কিন্তু এটা করলে ভালো হয় যে অলরেডি যারা অ্যাডহক কমিটি আছে তাদের যাও, যেমন যারা এখন অনির্বাচিত ভাবে বিভিন্ন প্রতিনিধি আছে, দায়িত্বে আছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। আমি আমার নীতিগত অবস্থান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করি এটা উচিত। ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে এইটা না বুঝাইতে আপনি পরে বলবেন। রনি, অন্য প্রসঙ্গগুলিতে গিয়ে আপনি যদি একটু শেষ করেন। আপনি আজকে আপনার সঙ্গে বেশি মানে কথা বলতে হচ্ছে। আরেকটা হলো দেখেন, আপনি যে জায়গাটা বললেন, দেখেন এই যে এতদিন বাজারে কি ছিল, বিএনপি একটা আওয়ামী লীগের দোসর হয়ে গেছে। আজকে যখন আওয়ামী লীগের বিষয়ে আইনটা করা হইল, তখন জামাতের আমির দেখবেন তার মনোবেদনা কিন্তু বের হয়ে আসলো, এবং জামাতের অন্যান্য লোকগুলো, বিভিন্ন চট্টগ্রামের, নারায়ণগঞ্জের এমপি পদপ্রার্থীগুলো, তারা কিন্তু বলছে এইভাবে নিষিদ্ধ করা ঠিক না। তারা এখন সর্বদলের, তারা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল মনে করে, নিজেদেরকেও তো অবশ্যই মনে করে। তার মানে কি? তার মানে এখন কিন্তু কেউ রাজুতে আয় বলে ডাক দিচ্ছে না, এখন কিন্তু কেউ আওয়ামী দোসরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না, এখন কিন্তু আওয়ামী দরদি বলে কেউ কাউকে ট্যাগ দিচ্ছে না। কারণ কি? কারণ এটা জামাতের আমির বলেছে। জামাতের আমির যদি বলে, আওয়ামী লীগের পক্ষে বলে, সেটাও জুলাই বিপ্লব, সেটাও জুলাই চেতনা, এটা আপনাকে মানতে হবে। এটাই হলো নিরপেক্ষতা। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না রনি, আবার একটু বলেন। আমি আর্গুমেন্টটা বুঝতে পারি না, আবার একটু বলেন তো আর্গুমেন্টটা, আমি একটু বুঝতে যেতেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে অধ্যাদেশটা আপনার ছিল, বিগত সরকারের আমলে করছিল, সেটা আজকে সংসদে আইন আকারে নেওয়া হয়েছে। নেওয়ার মধ্য দিয়ে কিন্তু জামাতের আমির এইখানে এই বিষয়ে পরে মন্তব্য করেছে যে তারা কোন সব দলের রাজনৈতিক অংশগ্রহণ চায়। অথচ মে মাসের 25 সালে মে মাসে তারা বলছিল তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দেখার অপেক্ষায় আছে। এটা তো বিশাল খবর। জামাতে ইসলামের আমির এটা বলছে নাকি? জি জি, সমস্ত মিডিয়াতে আছে। আচ্ছা, আপনার তো টাইম গ্যাপের কারণে আপনি হয়তো একটু হ্যাঁ আমি খেয়াল করি তাহলে আমার তো আরেকটু ভালো করে পড়তে হবে। কিন্তু আপনি কথা চালা যান, আমি একটু। তো এখন আমাকে বলেন, এখন কিন্তু রাজুতে আয় বলে কোনো মিছিল হচ্ছে না। এই জিনিসটা যদি বিএনপি করতো, হ্যাঁ ধরেন এই জায়গায় জাস্ট বিএনপির জায়গায় জামাত আছে, জামাতের জায়গায় বিএনপি আছে, আপনি বিগত পুরা 17-18 মাস ধরে কি শুনছেন যে বিএনপি আওয়ামী দোসর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী, হ্যাঁ আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগ হয়ে যাবে। নির্বাচনের তো একটা বড় ক্যাম্পেইনিং এর পার্ট ছিল এটা। হ্যাঁ, তো ফলে এই যে ন্যারেটিভের কথা যে আমি বারবার বলি, আপনারা যে থামাইতে চান, ব্যাপারটা বোঝার দরকার আছে। সেটা হলো ফ্যাক্ট, কিন্তু তার উল্টাটা হচ্ছে। তো ফলে এখন এখানে কি হচ্ছে, একটা দল যখন কন্টিনিউ ন্যারেটিভ তৈরি করে, মিথ্যা প্রপাগান্ডা করে, তখন কি হয়, পুরা রাজনৈতিক পরিবেশ বিষয় উঠে। আমি ধরেন বিরোধিতা করি, আমি ধরেন বিএনপির দালাল, হ্যাঁ, কিন্তু আমার পজিশন হইলো বিএনপি এই যে অধ্যাদেশটা পাশ করলো আইনে, আমি এটা আগেও বিরোধিতা করছি যে কোনো দলকে আইন করে নিষিদ্ধ করা যাবে না। আমার ছোটবেলার পজিশন হইলো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা। আমাকে যারা বিএনপির দালাল বলে, আমি কিন্তু বিএনপির এই পজিশনের সাথে ডিসএগ্রি করি। আমার পজিশন আগে যেটা ছিল এখনো সেটাই আছে, কিন্তু বিএনপি সবাই এটাতে খুশি, বেশিরভাগ লোক খুশি, হ্যাঁ জামাত শুধু অখুশি। কিন্তু আমার পজিশন হইলো আওয়ামী লীগ করছে, এটাকে সাংগঠনিকভাবে আপনি বিচারের আওতায় আনতে হবে। এটাকে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ডিল করছে, একইভাবে আপনি আওয়ামী লীগকে জামাতের মতো করে ডিল করলে একই জিনিস হবে, এটা ভাইস ভার্সা হবে, এটা বেআইনসাফি হবে। হ্যাঁ, এবং এভরি মোর ভিক্টরি, আমার পজিশন কথাটা শেষ করি, এভরি ভিক্টরি শুড বি মোরাল ভিক্টরি। এখন জামাত এখানে একটা সেম আওয়ামী লীগের রাজনীতি করতেছে, সিপি গ্যাং টু বাঁশের কেল্লা, হ্যাঁ আনোয়ার টিভি, এই যে ফটো কার্ড, এই যে কাটপিস সাংবাদিকতা, আপনি দেখেন আজকে কিন্তু আপনার কনস্ট্রাকটিভ আলাপের কোনো সুযোগ রাখা হচ্ছে না সমাজে। আগেই আপনাকে পার্সোনালি অ্যাটাক করা হবে। আপনার যে পরিমাণ এআই ভিডিও, যে পরিমাণ ফটো কার্ড সরানো হয়, আমি কি বলতেছি এটা তো গুরুত্বপূর্ণ না। তারা এই যে আপনি যদি কথাটা একটু গুছায় শেষ করেন, আমি একটু
হ্যাঁ, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন প্রক্রিয়া, এটা কি করছে? এটা গোটা সমাজের কনস্ট্রাকটিভ রাজনীতি গঠন হওয়ার প্রক্রিয়া নষ্ট করে দিচ্ছে। ফলে যেহেতু প্রপাগান্ডার নির্ভর রাজনীতি হয়ে যাচ্ছে, ফলে বিএনপিকে যে জায়গায় আমরা ধরতে চাই বা ধরা উচিত,